রহস্য ও চ্যালেঞ্জ নিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন চাঁদনি আক্তার নীলা আপু। লেখিকার ফেসবুক পেজ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দেবেন। তাহলে এবার গল্পে ফেরা যাক। একটা অন্ধকার ঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার থেকে কিছুটা দূরে একটা কফিন রাখা আছে। কফিনের দিকে তাকিয়ে সে বলল, তোমার ফিরে আসার সময় এসেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ওদের দুজনকে পেয়ে গেলেই আমাদের পরিকল্পনা সফল হবে। ওরা কোথায় আছে সেটা জানতে পেরেছি, তাই আমিও এখন সেখানেই যাব। তখন ওখানে আরেকজনের উপস্থিতি হলো। সে বলল, এখন তুমিই শেষ ভরসা, তোমার হাতেই আমাদের সাম্রাজ্য বিস্তার হবে। সবাইকে ফিরিয়ে এনে আমরা এই পৃথিবীর ওপর রাজত্ব করব, আর এটা করতে এবার আমাদের কেউ আটকাতে পারবে না। বলি দুজন অট্টহাসিতে মেতে উঠল। এই বীভৎস হাসির শব্দে চারিদিক কেঁপে উঠল। আরু, আরু, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর কি মনে নেই আমাদের যে বেরোতে হবে? সেই কখন ডেকে গেলাম আর আমি রেডি হয়ে চলে এসেছি, তুই এখনো ঘুমাচ্ছিস? আরু! আরে সকাল সকাল এমন সারের মতো যাচ্ছিস কেন বান্দর? একটু শান্তিত মতো তোর স্বপ্নটাও দেখতে দিবি না তো? দিলি তো আমার কাঁচা ঘুমটা ভেঙে। কাঁচা ঘুম? এই বান্দর, তোকে আমি আগেই ডেকে গেলাম আর এখন বলছিস কাঁচা ঘুম? তাড়াতাড়ি ওঠ, নইলে আজকে আর যাওয়া লাগবে না। তুই তো বেমালুম ভুলে গেছিস আজকে আমাদের একটা বাসা দেখতে যেতে হবে, আর মহারানীর স্বপ্ন দেখা শেষ হচ্ছে না। আরে নীলু, আগে মনে করবি না? এত দেরি করে বলছিস, দিলি তো দেরি করে। সব সময় তোর জন্য আমার দেরি হয়ে যায়, পেঁচি কোথাকার। এই 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 একদম আমাকে পেঁচি বলবি না, কাঠবিড়ালি কোথাকার। আমি তোকে আগেই বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে, এখন আমার দোষ তাই না? হয়েছে, তোরা দুজনে বা ঝগড়া বন্ধ কর, আর যেখানে যাওয়ার কথা সেখানে যা, নইলে ওই বাড়ির কেয়ারটেকারকে কে পাবি না। আমি এখনই কথা বলে এলাম, উনি তোদের জন্য অপেক্ষা করছে। আমরা তাকিয়ে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। আম্মু, আমি মোটেও ঝগড়া করছি না, এই নীলু পেঁচি শুরু করেছে। তখনই নীলু তেরে এসে বলে, মিথ্যা কথা বলবি না কাঠবিড়ালি। আম্মু, আমি না, আরও শুরু করেছে, আর এখন আমার দোষ দিচ্ছে। আচ্ছা তোরা থাম, আমি জানি কে কি শুরু করেছে। আরু, তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কিন্তু আম্মু, আর একটা কথাও না। আরু, জলদি যাও। ঠিক আছে, যাচ্ছি, একটু অপেক্ষা করো। আমি আরোহী, আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও আমার সব কিছু, আমার একমাত্র আপন আর প্রিয় বান্ধবী নীলুফা। আমার নীলুফার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমরা দুজনই একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, আর এতক্ষণ যাকে আম্মু বললাম উনি এই আশ্রমের একজন সেবিকা। আমি যতদূর জানি আমাকে উনি কোথা থেকে যেন নিয়ে এসেছিলেন, আর তখন থেকে আমাকে নিজের মেয়ের মতো আদর করে বড় করেছেন, সাথে নীলুকে। আমরা এতদিন এখানে থাকলেও এখন আর আমাদের এখানে থাকা হবে না, কারণ 18 বছর বয়স হলে এখানে আর কেউ থাকতে দেয়া হয় না কাউকে। সেজন্য আমরা একটা বাসায় যাব, সেটাও আম্মু ঠিক করে রেখেছে, কার সাথে কথা বলে। এখন আমার আর নীলুফার পছন্দ হলে সেখানে থাকবো। আমি ফ্রেশ হয়ে বাইরে থেকে এসে দেখি আম্মু এখনও দাঁড়িয়ে আছে। নীলু চল, আমি রেডি, এবার যাওয়া যাক। আম্মু এগিয়ে এসে বলল, তোদের দুজনকে একা ছাড়তে একটু ভালো লাগছে না? যদি পারতাম তাহলে নিজের কাছেই রেখে দিতাম তোদেরকে, কিন্তু সেটা তো করা সম্ভব নয়, তাই তোদের নিজের থেকে দূরে পাঠাতে হচ্ছে। তুমি একদম চিন্তা করো না আম্মু, আমরা তো একেবারে চলে যাচ্ছি না। তোমাকে আর সবাইকে দেখতে মাঝে মাঝে চলে আসবো। তোমাদের ছেড়ে আমরাও যে থাকতে পারবো না। ছোট থেকে তোমরাই তো আমাদের আপনজন। নীলু বলল, এবার আমাদের বেরোনো দরকার, দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ চল। আমরা আম্মুর থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা দুজন কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ করে একটা শব্দ হলো। আমরা সেদিকে তাকিয়ে দেখলাম সবাই ছুটে রাস্তার দিকে যাচ্ছে। আমি আর নীলু দৌড়ে সেদিকে গেলাম। অনেক মানুষের ভিড় জমে গেছে মুহূর্তেই। আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম, আর তাকিয়ে দেখলাম একটা লোক পড়ে আছে, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, মনে হয় মারা গেছে। আমি রক্ত দেখলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে মাথা ধরে বসে পড়লাম। নীলু এসে আমাকে ধরে বলল, আরু কি হলো, বেশি খারাপ লাগছে? কেন যেতে গেলি বলতো ওখানে? জানিস রক্ত দেখলে মাথা ঘোরে, তাও তোর যেতেই হবে। সব কিছুতে আগে আগে যেতে হবে, তাই না? নীলু, রাগ করিস না সোনা, দেখ লোকটা ওখানে মারা গেছে। কখনকার মৃত্যু কোথায় আছে কেউ জানে না। চল এখন আমরা যাই। যেতে পারবি তো, নাকি না হয় আজকে ফিরে যাই, অন্যদিন যাওয়া যাবে? না না, সমস্যা নেই, চল যেতে পারবো। আমরা ওখান থেকে চলে আসলাম। আম্মুর দেওয়ার ঠিকানা অনুযায়ী একটা বাসার সামনে এসে দাঁড়ালাম। বাইরে থেকে বাসাটা অনেক সুন্দর। নীলু, এরকম একটা বাসা এমনিতে আমাদের থাকার জন্য দিয়ে দিবে? কেমন একটা সন্দেহ লাগছে। নীলু ভ্রুকুচকে বলল, কিসে সন্দেহ? আরে দেখ না কত সুন্দর আর বড় বাড়িটা। এটা তো ওনারা বিক্রি করলেও পারে বা ভাড়া দিতে, শুধু শুধু আমাদের এমনি এমনি থাকতে দিয়ে দিবে, এটা কেমন না? তুই বেশি বেশি ভাবছিস আরও। এই বাড়ির মালিক তো বাইরে থাকে,
আর ওনারা মাঝে মাঝে এখানে আসেন থাকার জন্য, আর ওনারা নাকি অনেক ভালো মনের মানুষ। তাছাড়া আমাদের আশ্রমেও তো ওনারা ডোনেশন দেন। হ্যাঁ, তা ঠিক, কিন্তু এত মানুষ থাকতে আমাদের দুজনকে কেন থাকার ব্যবস্থা করে দিলেন, তাও নিজেদের বাড়িতে? আরও তুই কি খুশি না যে আমরা থাকার জন্য এই জায়গাটা পেয়েছি, নাকি তুই চাস না এখানে থাকতে? আরে রাগ করছিস কেন, চল ভেতরে যাই, তারপর দেখি বাইরে থেকে যেমন সুন্দর ভেতরেও কীরকম হবে। আমরা দুজন ভেতরে ঢোকার জন্য দরজায় হাত রাখতেই দরজাটা খুলে গেল। তার মানে দরজা খোলা রেখেছে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখলাম যেমনটা বাইরে থেকে তার থেকেও 10 গুণ সুন্দর ভেতরে, চোখ ধাঁধানো সুন্দর সব কিছু। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ কেউ বলল, আরে তোমরা এসে গেছো, এসো এসো বসো, তোমাদের জন্য তো অপেক্ষা করছিলাম, তা আসতে কোনো সমস্যা হয়নি তো? আমরা দুইজনই পেছনে ফিরে দেখলাম সিঁড়ি বেয়ে একজন লোক নেমে আসছে। লোকটাকে দেখে আমি ভয়ে দুপা পিছনে সরে গেলাম। আমার এমন ভয় পাওয়া দেখে নীলু বলল, কি হয়েছে আরু, তুই এমন করছিস কেন? আমি কাপা কাপা গলায় বললাম, নীলু, এটা তো রাস্তায় পড়ে থাকা ওই লোকটা। তোর মাথা ঠিক আছে তো আরু? কি যাতা বলছিস, একজন মৃত মানুষ কিভাবে আসতে পারে? আমি ঠিকই বলছি নীলু, তুই বিশ্বাস কর, আমি নিজে ওনার মুখ দেখেছি। এখানে আর এক মুহূর্ত নয়, তাড়াতাড়ি চল এখান থেকে। আরে আরু, তোর মাথা খারাপ হয়ে গেছে, উনি ওই লোকটা না, হয়তো তোর মনের ভুল। নীলামি স্পষ্ট ওনাকে দেখেছি, আমার মনের ভুল নয়। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, চল এখান থেকে। আরে তোমরা ভিতরে ঢুকলে কিভাবে? পেছন থেকে কারোর কথা শুনে আমরা দরজার দিকে তাকালাম। তাকে দেখে একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। এবার আমি আর নীলু তাড়াতাড়ি করে সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম ওই লোকটা ওখানে নেই। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এবার নীলু একটু ঘাবড়ে গেল, আর এবার হয়তো আমার কথা বিশ্বাস করলো। এই ওরু, ওই লোকটা উদা হয়ে গেল কিভাবে এক মুহূর্তে? নীলু, আমি বললাম না ওইটা ওই লোকটা না, উনি একটা আত্মা। কিন্তু উনি এভাবে আমাদের সামনে এলো কেন? তোমরা দুজন কি বলছো, কোনো সমস্যা? ভেতরে আসলে কিভাবে? আমরা দুজন এবার ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, আসলে দরজাটা খোলা ছিল, তাই ভেতরে ঢুকে পড়েছি। ভেবেছিলাম দরজা খোলা, তাহলে ভেতরে কেউ আছে। মহিলাটা বলল, আমি এই বাড়ির দেখাশোনা করি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ ম্যাডাম ফোন করেছিলেন তোমরা এসছো কিনা জানতে, তাই একটু কথা বলতে বাইরে গিয়েছিলাম। মনে হয় ভুল করে দরজা খুলে চলে গেছি। আচ্ছা তোমরা বসো, কোনো সমস্যা হয়নি তো আসতে? না না, কোনো সমস্যা হয়নি। আমরা গিয়ে সোফায় বসলাম। তারপর ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি একাই থাকেন এই বাড়িতে? হ্যাঁ, আমি এখানে অনেক বছর ধরে আছি। স্যার আর ম্যাডাম চলে যাওয়ার পর থেকে আমি সব কিছু সামলে রাখি। এখন থেকে তোমরা দুজন এখানে থাকবে, তাহলে আর আমাকে একা থাকতে হবে না। আচ্ছা, এই বাড়ির মালিক এখানে থাকে না কেন? আর আমাদেরকে ওনারা এখানে থাকার জন্য জায়গা দিচ্ছে, আরও কত ছেলে মেয়ে তো আশ্রমে আছে, তাহলে শুধু আমাদেরকেই কেন? সেটা তো আমি জানি না, তবে ওনারা মাঝে মাঝে দেশে আসেন আর ওই আশ্রমে যান। ওই আশ্রমের অর্ধেকটাই চলে স্যার আর ম্যাডামের টাকা দিয়ে। হয়তো তোমাদেরকে তাদের ভালো লেগেছে সেই জন্য, আর তাছাড়া ওনারা অসহায় মানুষকে অনেক সাহায্য করেন। তাহলে বলো, তোমরা কি আজকে থেকে থাকবে নাকি আশ্রমে যাওয়া লাগবে? আমি নীলুর দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, নীলু, এখানে কি আসাটা ঠিক হবে? আমার কেমন যেন ভয় লাগছে, ওই আত্মাটা যদি আবার চলে আসে। আমিও সেটাই ভাবছি ওরু, তবে মনে হয় কোনো বড় সমস্যা হবে না। এই আন্টি তো এখানে থাকবেই, তাহলে ভয় কিসের? আর এত বড় বাড়ি, এত সুন্দর করে সাজানো, এমন জায়গার কোথাও পাবো আমরা থাকার জন্য? বল, এসেই দেখি না কি হয়, যা হয় পরে দেখা যাবে। আমি একটু ভেবে রাজি হয়ে গেলাম। আমরা আজকে আশ্রমে যাই, সবার সাথে দেখা করে বিদায় নিতে হবে। আম্মু আমাদের জন্য অপেক্ষা করছে, কিছু জিনিসপত্র তো আনতে হবে নিজেদের। ঠিক আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে চলে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। আমরা দুজন ওনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এই নীলু, হ্যাঁ বল, তোর কি মনে হয় ওই আত্মাটা আমাদের সামনে কেন এলো? সেটা আমি কিভাবে জানবো ওরু, তবে মনে হচ্ছে আত্মাটা না তোকে পছন্দ করে ফেলেছে, তাই মরে গিয়ে তোর কাছে ফিরে এসেছে। আরে পেচি, ওই লোকটা আমার বাবার বয়সী, আর ওনার আমি কখনো দেখেছি না, আমার মনে নেই উনি আমাকে। তাতে কি হয়েছে শোনা, আজকাল বাবার বয়সী লোকেরাই সুন্দরী বালিকাদের বিয়ে করছে, আর ওইসব মেয়েগুলো তেমন ঢং ঢং করে তাদের গলায় ঝুলে পড়ছে। আর রইল বাকি দেখা, তোকে তো দেখলোই মরার পর। আর বেচারা লোকটা এত তাড়াতাড়ি মরে গেল যে এখন আত্মহত্যা তোর পিছু নিতে হচ্ছে। বলেই নীলু হাসতে শুরু করলো। নীলুর বাচ্চি, তোকে আমি মেরে ফেলবো, দাঁড়া। নীলু তো আগেই দৌড় দিয়েছে, আর আরও ওর পেছনে দৌড়াচ্ছে। ওরা দৌড়াতে দৌড়াতে একটা পার্কের ভেতরে ঢুকে গেল। দুজনেই দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে একটা বেঞ্চে বসলো। বসে দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। হঠাৎ ওখানে একটা পাগল এসে আরোহীর দিকে তাকিয়ে বলল, মারা পড়বি সবাই,
মারা পড়বি। সে আসছে, সবাইকে মেরে ফেলবে, সব কিছু ধ্বংস করে দেবে। পালিয়ে যায় এখান থেকে, যাস না ওখানে, কেউ কাউকে বিশ্বাস করিস না, সবাই তোর ক্ষতি চায়। পালিয়ে যা, বাঁচতে চাইলে পালিয়ে যা। এটা বলতে বলতে পাগলটা পেছনে ঘুরে চলে যাচ্ছে। আরও আচমকা এই ঘটনায় ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো আর পাগলের যাওয়ার দিকে তাকিয়ে বলল, দাঁড়ান, কে আপনি? এগুলো কি বললেন? কে আসছে? আমার ক্ষতি চাই মানে? কে ক্ষতি করবে? আর কোথাও যাব না। দাঁড়ান বলছি, যাবেন না, আমার কথার উত্তর দিয়ে যান। আরও এই পাগলটার পেছনে যেতে নিলেই নীলু ওকে আটকে বলল, আরে একটা পাগলের কথা শুনে তো উত্তেজিত হচ্ছিস কেন? আরও ও একটা পাগল কি না কি বললো আর তুই তার পেছনে যাওয়া শুরু করলি। আরে নীলু, দেখলি না কেমনভাবে কথা বলছিল, কী সব বলে গেল। কোথাও যেতে মানা করলো বলতো? আরু, তুই একটু বেশি করছিস না? একটা পাগলের কথা শুনে তুই এত ভাবছিস কেন? চল আশ্রমে ফিরে যাই, এখানে থাকলে আবার কে না কে আসবে, তুই চিন্তা করবি। আমরা আশ্রমে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে আম্মুর সাথে দেখা করলাম। কিরে, বাসা কেমন লাগলো তোদের? অনেক সুন্দর আম্মু, তবে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে বল আমাকে। আমি বলতেই যাচ্ছিলাম, নীলু আমাকে থামিয়ে দিয়ে বলল, ও কিছু না আম্মু, আমরা যাওয়ার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে কি, তোদের কিছু হয়নি তো? না, আমাদের হয়নি, তবে একটা লোক মারা গেছে। আরও সেটা দেখে ভয় পেয়েছে। ঠিক আছে শোন, তোরা তো এখন থেকে অন্য জায়গায় থাকবি, তো আমার কিছু কথা মনে রাখিস। কখনো রাতে একা একা বাইরে যাবি না, আর সবসময় তোরা দুজনে একসাথে থাকবি, একা কেউ কোথাও যাবি না। ওখানে তো সালমা আছি, ও তোদের দেখে রাখবে। তবুও আমরা তোদের জন্য চিন্তা হবে আমার। তুমি এত চিন্তা করো না আম্মু, আমরা দুজন সবসময় তোমার কথা মতো চলবো আর মাঝে মাঝে চলে আসবো। আমরা অনেকক্ষণ গল্প করলাম, তারপর নিজেদের ঘরে এসে একটু শুয়ে পড়লাম। আজকে সকাল থেকে অনেক কিছু ঘটে গেছে, সেসব ভাবতে ভাবতে চোখটা লেগে আসলো। হঠাৎ আমি দেখলাম আমি একটা জঙ্গলে পৌঁছে গেছি। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কি, এটা কোন জায়গা? আমি কোথায় চলে এলাম? কাউকে তো দেখছি না এখানে। কেউ কি আছে? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? আমি অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না, আমার ভীষণ ভয় লাগছে। আমি নীলুকে ডাক দিলাম, কিন্তু কেউ নেই এখানে। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ হাঁটছে, শুকনো পাতার শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ অন্ধকারে এই শব্দটা আরো ভয়ানক শোনা যাচ্ছে। কে আছে ওখানে? সামনে আসুন, আড়াল থেকে ভয় দেখাবেন না, সামনে আসুন বলছি। শব্দটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে থেমে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম কিছু নেই। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি এখান থেকে বের হব কিভাবে? হঠাৎ কেউ জোরে জোরে হাসতে শুরু করলো। হাসির শব্দে আমার ভয় আরও বেড়ে গেল। তুই এখান থেকে বের হতে পারবি না, তোর মৃত্যুই হবে আমাদের মুক্তির পথ। তোকে নিয়ে যেতে আমি এসে গেছি, তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না বলে আরো জোরে হাসতে শুরু করলো। তারপর হঠাৎ সব থেমে গেল। আমি এবার ভয় কান্না করে দিলাম। এখান থেকে কিভাবে বের হব, কে সাহায্য করবে? ওখানে যেও না আরোহী, ওখানে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। আমি তোমার সাহায্য করতে যাচ্ছিলাম, তাই ওরা আমাকেও মেরে ফেলেছে। ওরা তোমাকে খুঁজছে, তোমাকে মারার জন্য। তুমি পালিয়ে যাও এখান থেকে। খুব সাবধান, কখনো কাউকে বিশ্বাস করো না। সবকিছু মায়া, যেটা দেখবে সেটা হবে না, আর যেটা হবে সেটা দেখতে পাবে না। পালিয়ে যাও। কে আপনি? আর এসব কি বলছেন? সামনে আসুন। আর কে মেরে ফেলবে আমাকে? কে ফিরে এসেছে? এবার অন্ধকারে সরে গিয়ে আলো ফুটে উঠল, আর সে আলোয় আমি দেখলাম এটার কেউ না, অ্যাক্সিডেন্ট করা সেই লোকটা মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে আমি প্রচণ্ড জোরে একটা জোরে চিৎকার দিয়ে চোখ মেলে দেখলাম আমি আমার ঘরে আছি। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল কেন? আর এই লোকটা বারবার আমার সামনে চলে আসছে কেন? উনি কি বলল? ওসব কার কথা বলছিল? আরু, তুই এভাবে চিৎকার করলি কেন? আমার চিৎকার শুনে আম্মু আমাদের রুমে চলে এসেছে। নীলু বলল, কি হচ্ছে বলবি তো নাকি? এভাবে চিৎকার করলি কেন? আমি স্বপ্নে দেখলাম, সব কিছু খুলে বললাম আম্মুকে। আম্মু শুনে বলল, ওটা শুধু স্বপ্ন আরু, আর কিছু না, এত ভয় পাওয়ার কিছু নেই। তখনই নীলু বলল, তোর হাতে ওটা কি আরু? আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতের মুঠে একটা ছোট্ট কাগজ। আমি অবাক হয়ে আম্মু আর নীলুর দিকে তাকিয়ে বললাম, এটা কোত্থেকে আসলো? কাগজটা খুলে দেখতো কি আছে। আমি ধীরে ধীরে কাগজটা খুললাম। খুলে দেখি তাতে কিছু লেখা আছে। আমি নীলুর দিকে তাকালাম। ও বলল, কি হচ্ছে আরু, কে আছে ওতে? আমি কাগজটার দিকে ঘুরিয়ে ধরলে সেটা আম্মু দেখতে পেল, আর সেটা দেখে খানিকটা পিছিয়ে গেল। মনে হচ্ছে আম্মু এটা দেখে ভয় পেয়েছে। আম্মু, তুমি এমন করছো কেন? তুমি কি এই লেখাটা চেনো? আম্মু কাঁপা কাঁপা গলায় বলল, না, আমি কিছু জানি না। আর তুই এটা কোথায় পেলি? আমি কিভাবে জানবো এটা কোত্থেকে আসলো? আমিও তো সেটাই ভাবছি। কাগজের দিকে আবার তাকালাম, তাতে স্পষ্টভাবে লেখা, মায়া রাজ্য।
নিচে লেখা সে ফিরে এসছে আর আবার তাদেরকেও আটকাতে পারবে না। খুব শীঘ্রই তারা খুব সব কিছুর ওপর রাজত্ব করবে। এদিকে সে কালো পোশাক পরা দুইজন একটা ঘরে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। একজন বলল, তুমি ওকে কোথায় খুঁজে পাবে এত এত মানুষের মধ্যে? খুঁজে পাবো, কারণ ও অন্য সব সাধারণ মানুষের মতো না। ওর মধ্যে বিশেষ কিছু আছে যা আমাদের ওকে চিনতে সাহায্য করবে। আমি জানি ও এখানেই আছে, আর এবার আমাদের সামনে আসতেই হবে। আমি সে ব্যবস্থা করে ফেলেছি। কি করেছো তুমি? সেটা সময় হলে দেখতে পারবে। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে পড়ল। আরও আর নীলু নিজেদের কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়েছে সে বাসায় যাওয়ার জন্য। সবকিছু গুছিয়ে বাইরে এসে সবার সাথে কথা বলে ওদের আম্মুর কাছে গেল। আম্মু, তুমি নিজের খেয়াল রেখো, আমরা মাঝে মাঝে আসবো, আর তুমিও কিন্তু যাবে আমাদের কাছে, কেমন? হ্যাঁ আরু, আমি যাব, আমাকে তো যেতেই হবে। তোদের দুজনকে একা ছাড়তে আমার একটু ইচ্ছে করছে না। শোন, খুব সাবধানে থাকবি, দুজন দুজনকে ছেড়ে কখনো একা একা কোথাও যাবি না, মনে থাকবে তো? নীলু বলল, হ্যাঁ আম্মু, খুব মনে থাকবে আমার, সবসময় একসাথে থাকবো। এমনকি যখন ওয়াশরুমে যাওয়ার দরকার হবে তখনও দুজন একসাথে যাব, তাই না আরু? এটা শুনে ওখানে সবাই হেসে দিল। নীলু, কি হচ্ছে এসব? কখন কি বলিস নিজেই জানিস না? আর আমি ভুল কি বললাম আরু? আমি তো ভেবেছি আমারও বিয়ে করবো আমরাও একসাথে, আর একজনই কি, তাহলে তো আমাদের কখনো আলাদা হতে হবে না, কি বলিস? নীলু ভুরু নাচিয়ে নাচিয়ে জিজ্ঞাসা করলো, এটা? নীলু, তুই কিন্তু আর বলতে পারলো না। থাক, হয়েছে, এবার তোরা থাম, এভাবেই হাসি খুশি থাকবি সবসময়, ঠিক আছে আম্মু? এবার আমরা বেরিয়ে পড়ি। আরু আর নীলু সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ওরা দুজন আসার আগে সেই ভদ্র মহিলাকে ফোন করে জানিয়ে দিল যে ওরা আসছে। উনিও আরুদের জন্য ঘর গুছিয়ে সুন্দর করে রাখলো। আরু আর নীলু বাসায় এসে দেখলো আগের দিনের চেয়ে আজকে বাসাটা আরো সুন্দর আর ঝকঝকে লাগছে। দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর করে সবকিছু পরিষ্কার করে রাখা হয়েছে। ওরা আসতে ওদেরকে রুম দেখিয়ে দিল। তোমরা এখন থেকে এই রুমেই থাকবে, এটা শুধুমাত্র তোমাদের জন্যই রাখা হয়েছে। আমি একটু অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমাদের জন্য রাখা হয়েছে মানে? আমরা যেখানে থাকবো সেটা কি আপনারা অনেক আগে থেকে জানতেন নাকি? ভদ্রমহিলা এবার একটু আমতামতো করে বলল, না মানে যখন তোমাদের আসার কথা শুনেছি তখনই এই রুমটা তোমাদের জন্য ঠিক করেছি, আর আজকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। এই রুমটা সবসময় খালিই থাকে, কখনো কাউকে থাকতে দেয়া হয়নি। কিন্তু কেন? আরু, এত প্রশ্ন করছিস কেন বলতো? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পেলে ভালো হতো। ইস, দেখো তো কি কাণ্ড, আমি তো ভুলেই গেছি তোমাদের খাওয়ার কথা বলতে। তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এটা বলে উনি ওখান থেকে চলে গেল। নীলু, শোন না, আমার না কেমন যেন সন্দেহ সন্দেহ হচ্ছে। নীলু বিরক্তি নিয়ে বললা, আরু, তোর এত সন্দেহ কোত্থেকে আসে বলতো? সবসময় কিছু না কিছু নিয়ে সন্দেহ করবি। তুই এক কাজ কর, বসে বসে সন্দেহ কর। আমার খিদে পেয়েছে, আমি গেলাম খেতে। তোর যদি খেতে ইচ্ছে করে তাহলে আয়, না হলে নাই। নীলু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আরও বসে বসে ভাবছে কি হচ্ছে আর কেন ওর সাথে, আর ঠিক কি কি হতে যাচ্ছে। ভাবনার মাঝে ছেদ পড়ল কারোর ডাকে। খাওয়ার জন্য ওদের দুজনকে ডাকছেন ভদ্রমহিলা। এবার আরও ফ্রেশ হতে গেল। দুজন খাওয়া দাওয়া করে রুমে এসে বসলো। আচ্ছা আরু, থাকার জায়গা তো হলে এবার আমাদের কলেজে যাওয়া দরকার। ভর্তির জন্য আমরা তো টুকটাক টিউশনি করা দরকার, একটু হলেও তো বেশি পরিশ্রম করতে হবে। ঠিক বলেছিস, তাহলে চল কলেজ থেকে ঘুরে আসি। ওরা দুজন রেডি হয়ে বেরোনোর সময় ভদ্রমহিলা বললেন, তোমরা কি কোথাও যাবে? আমি বললাম, হ্যাঁ আন্টি, আমরা একটু কলেজে যাব ভর্তির জন্য। লেখাপড়াটা বন্ধ করতে চাই না, জীবনে অনেক কিছু করতে হবে, তার জন্য লেখাপড়াটা জরুরি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আর তোমাদের কাছে কি টাকা আছে? না থাকলে আমার থেকে নিয়ে যাও। না আন্টি, আমাদের কাছে আছে, লাগবে না, আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব তোমাদের খেয়াল রাখা। আচ্ছা তোমরা যাও, কিছু দরকার হলে ফোন দিও। আমরা ওনার থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলাম। এবার আমরা অনার্সে ভর্তি হব। আমরা অনাথ হলে আমাদের পড়াশোনা আটকেনি, আম্মু আমাদেরকে পড়িয়েছে, আর আমরাও টিউশন করে নিজেদের খরচগুলো টুকটাক চালিয়ে নিতে পারি। ভর্তির সকল নিয়ম শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করব না, কালকে থেকে আসব। বাসায় এসে দেখি আন্টিটা কোথাও নেই, হয়তো বাইরে গেছে। আমরা দুজন নিজেদের রুমে গেলাম। নীলু এসে ওয়াশরুমে চলে গেল। আমি বসে বসে সেই কাগজটার কথা ভাবছি, ওটা আমার ব্যাগে আছে। আবারও কাগজটা বের করলাম। এক মনে কাগজের দিকে তাকিয়ে ভাবছি, এটা আমার কাছে এলো কিভাবে, আর কেন বা এলো, কি আছে এতে, কারা ফিরে আসবে, কে বলবে এই রহস্যর কথা। তখন একটা আওয়াজ শুনতে পেলাম। আমি কাগজটা ব্যাগে ঢুকিয়ে শব্দ কোত্থেকে আসছে সেই উৎস খুঁজতে লাগলাম, এবং বাড়ির বাইরে বাগানের দিকে চলে এলাম। আমি দেখলাম আন্টিটা কারোর সাথে কথা বলছে।
উল্টো দিকে ফিরে থাকায় আমি তার মুখ দেখতে পাচ্ছি না, আর দূরে থাকায় আমি ঠিক শুনতেও পাচ্ছি না কি কথা বলছে। আরেকটু কাছে এগিয়ে গেলাম, তারপর শুনলাম, আরে চিন্তা করো না, ওরা এখন আমার কাছে আছে, কোথাও যেতে দেবো না, সবসময় চোখে চোখে রাখবো। অনেক কষ্ট ওদের খুঁজে পাওয়া গেছে, তাছাড়া করা যাবে না। খুব সাবধানে, ওরা যেন এখনই কিছু জানতে না পারে। আমরা ওদের কি দরকার, তাই ওদের সবসময় দেখে রাখবে, কখন কোথায় যায় কি করে সব জানবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওদেরকে তোমার খুব দরকার, আর সেজন্য আমি সবসময় সতর্ক থাকবো। সময়ের আগে কেউ কিছু জানতে পারবে না। ওদের যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা পূরণ হবেই, তাই নিশ্চিন্তে থাকো, এদিকটা আমি সামলে নেব। এখন তুমি যাও, নাহলে আবার সমস্যা হবে, যে কোনো মুহূর্তটা চলে আসবে। তখনই পেছন থেকে কেউ এসে আমার কাঁধে হাত রাখলো। আমি ভীষণ চমকে গেলাম। সে বলল, এখানে একা একা কি করছো? ভয়ে ভয়ে আমি পেছনে ফিরে যা দেখলাম তা দেখে আমি ভীষণ অবাক হলাম। আমি দেখলাম আন্টিটা আমার সামনে দাঁড়িয়ে। তাহলে এতক্ষণ আমি যাকে দেখলাম সে কে? আমি তাড়াতাড়ি আবার ওদিকে তাকালাম। এ কি, ওখানে তো কেউ নেই। তাহলে আমি যে এতক্ষণ দেখলাম ওখানে দুজন দাঁড়িয়ে কথা বলছিল, মুহূর্তে কোথাও উদয় হয়ে গেল সে? নাকি সবটাই আমার মনের ভুল? না না, এটা কিভাবে হয়? আমি তো স্পষ্ট দেখেছি। কি হয়েছে আরু, তুমি একা একা কি বলছো, আর এখানে কি করছিলে? আসলে আন্টি, আমি একটু বাগানটা দেখতে আসছিলাম, কত রকমের ফুল এখানে, আমার ভীষণ ফুল ভালো লাগে। ঠিক আছে, এখন ভেতরে চলো, সন্ধ্যা তো প্রায় হতে চললো, বাইরে থাকাটা ঠিক নয়, অনেক রকম বিপদ হতে পারে, চলো আমার সাথে। শেষের কথাগুলো একটু গম্ভীর হয়ে বলল। আমি আর কিছু না বলে ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেলাম। কি রে আরু, তুই কোথায় গিয়েছিলি? যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আজকে দুজন মিলে বাইরে যাব। রাতের আকাশ দেখতে খুব ভালো লাগে, আর আজ তো পূর্ণিমা, চাঁদের আলোতে সব কিছু অন্যরকম সুন্দর লাগবে। নীল আম্মু তো রাতে বাইরে যেতে মানা করেছে, তাই আমার মনে হয় না বেরোনোই ভালো। আরে তুই এত ভাবছিস কেন? আম্মু কিভাবে জানবে যে আমরা বাইরে গেছি? তুই বলবি আর না আমি বলবো তাহলে? আর তাছাড়া তো আর কোনো দিনের শখ বাইরে যাওয়ার, তাও খোলা আকাশের নিচে বসে পূর্ণিমার চাঁদ দেখতে। আমি আর কিছু বললাম না, কারণ সত্যি আমার অনেক দিনের ইচ্ছা খোলা আকাশের নিচে বসে পূর্ণিমার চাঁদ দেখব। কিন্তু আশ্রমে থাকতে আম্মু কখনো রাতে বাইরে যেতে দেয়নি। কেন মানা করতো সেটাও বলেনি। এই বিষয়টা আমার অদ্ভুত একটু লাগে, কিন্তু কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাই না। শুধু বলে সময় হলে জানতে পারবে। ঠিক আছে, আমি আসছি, ওয়েট করো। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি এসব কি হচ্ছে আমার সাথে। আমি তখন দেখলাম ওখানে কেউ ছিল, মুহূর্তে আবার গায়েব হয়ে গেল। সত্যি কি আমার মনের ভুল নাকি অন্য কিছু? না, এত কিছু ভাবতে পারছি না, দেখা যাক আর কি কি হয়। এখন থেকে ভয় না পেয়ে সবকিছুর রহস্য জানতে হবে। এদিকে সেই কালো পোশাক পরা দুজন একটা ঘরে মেঝেতে বসে কিছু একটা করছে। চারিদিকে মোমবাতি আর লাল রং দিয়ে সার্কেল বানিয়ে তার মধ্যে বসে একটা পাত্রের মধ্যে কিছু পানি রেখে মন্ত্র পড়ে যাচ্ছে। হঠাৎ করে একজন চোখ খুলে তাকালো, অপরজন জিজ্ঞাসা করলো, কিছু কি জানা গেল ওরা এখন কোথায় আছে? হ্যাঁ, আমি মায়ার শক্তিতে জানতে পেরেছি ওরা এখন আমাদের আশেপাশে আছে, কিন্তু ওরা কারা সেটা আমি কিছুতেই দেখতে পারছি না। কোন একটা অদৃশ্য শক্তি ওদেরকে ঘিরে রেখেছে, তাই ওদের চেনাটা সহজ হচ্ছে না। কিন্তু কি সেই শক্তি যেটা আমার শক্তিকে হার মানাচ্ছে? এক কাজ করতে হবে, গুরু বাবার কাছে যেতে হবে, উনি কিছু না কিছু বলতে পারবে। ওনাকে খবর দাও, দ্রুত এখানে আসতে বলো। এবার উনি বলবে কোন শক্তি ওদেরকে রক্ষা করছে। রাত 8টা বেজে গেছে। আমি আর নীলু রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য নিচে নেমে এলাম। তখন আন্টি বলল, তোমরা এই রাতে কোথায় যাচ্ছ? নীলু গিয়ে বলল, আন্টি, আমরা একটু রাতের আকাশ দেখতে বাইরে যাচ্ছি। অনেকদিনের ইচ্ছা, কিন্তু কখনো যেতে পারিনি। এখনো যাওয়া হবে না নীলুফা, এত রাতে আমি তোমাদের বাড়ির বাইরে যেতে দিতে পারি না। আমার উপর ভরসা করে তোমাদের এখানে পাঠানো হয়েছে। এখন যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাদের মায়ের কাছে কি জবাব দিব? কোথাও যাবে না তোমরা, আমি খাবার বানিয়েছি, খেয়ে চুপচাপ নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি নীলু একে অপরের মুখ চাওয়াচাই করে আন্টিকে বললাম, প্লিজ আন্টি, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো, মানা করবে না প্লিজ, আমরা অনেক আশা করে রেডি হয়ে বেরিয়েছি। আমি একবার বলেছি তো যাওয়া হবে না, আর স্যার আর ম্যাডামেরও বারণ আছে, তোমাদের কোনোভাবেই যেন রাতে বাইরে যেতে না দেওয়া হয়। কিন্তু কেন আম্মু, ও কখনো রাতে বাইরে যেতে দেয়নি, আপনিও মানা করেছেন, আর আপনার স্যার আর ম্যাডাম কেন বারণ করবে? আমরা বাইরে গেলে কি এমন হবে? দেখো আরু, তোমার এখনো সেসব জানার সময় হয়নি, যখন সময় হবে সব জানতে পারবে। এখন আমার কথা শোনো আর খাওয়া দাওয়া করে ঘরে যাও। আর হ্যাঁ,
স্যার আর ম্যাডাম 2 দিন পর এখানে আসছেন, আর এবার একেবারে আসছে আর ফিরে যাবে না। এখন এসো খাবার খাবে। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। এত আশা নিয়ে বেরোলাম যে এবার হয়তো ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু না, এখানে তো আরও বেশি করা নিয়ম। উফ, বিরক্তিকর। ঘরে এসে নীলু ব্যাগ ছুঁড়ে ফেলে এসব বলছে। আরও বলে, থাক দোস্ত, রাগ করে লাভ নেই, আমাদের আর রাতের আকাশ দেখা হবে না রে, ছেড়ে দে। আমি ছেড়ে দেব না। আজকে যখন বলেছি বাইরে যাব, তার মানে যাবই, কেউ আটকাতে পারবে না। নীলু, কি করবি তুই? দেখ না কি করি। তাড়াতাড়ি মেতে চেয়েছিলাম, যেতে দিল না। এখন একটু অপেক্ষা কর, রাত বাড়লে তো আন্টি ঘুমিয়ে পড়বে, তখন আমরা বাইরে যাব। না নীলু, বাদ দে, সবাই যখন মানা করছে বাইরে যাওয়ার দরকার নেই, আমরা ঘরে বসে চাঁদ দেখতে পারবো। উফ, আরুতে তো ভয় পাস কেন বলতো? আরে বাবা, ঘরে বসে চাঁদ দেখার বাইরে গিয়ে চাঁদ দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারলি? গাধি একটা। আমরা যাবো মানে যাবো, এটি ফাইনাল। আমি জানি নীলুকে বুঝে কোনো লাভ নেই, ও যেটা জেদ করবে সেটা করবেই, তাই আমিও আর কিছু না বলে চুপচাপ রইলাম। রাতে খাবারের পর ঘরে এসে অপেক্ষা করছি কখন আন্টি ঘুমাবেন। উনি ঘুমালেই আমরা বেরিয়ে যাব। অপেক্ষা করতে করতে রাত 11টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই আন্টি ঘুমিয়ে গেছে, তাই আমরা আর কিছু না ভেবে চট করে বেরিয়ে দরজার কাছে আসলাম। ইয়েস, এবার আর কেউ বাধা দিতে পারবে না। আরু, চল তাড়াতাড়ি। এ কি, দরজা তো তালা দেয়া, এর চাবি কোথায় পাবো এখন? চাবি এখানে? তোমরা কি ভেবেছ আমি ঘুমাবো আর তোমরা বাইরে চলে যাবে? সেটা তো হবে না নীলুফা, তোমরা যদি চলো ডালে ডালে, আমি তো চলি পাতায় পাতায়। এই রে, ধরা পড়ে গেলাম। আমি আর নীলু পেছনে তাকিয়ে দেখি আন্টি চাবি হাতে নিয়ে ঘোরাচ্ছে আর কথাগুলো বলছে। দূর, তার মানে যাওয়া হবেই না। ঠিক ধরেছ, তোমাদের যাওয়া হবে না। এখন ঘরে যাও আর ঘুমিয়ে পড়ো, কালকে নিশ্চয়ই কলেজে যাবে। ভালো মেয়েদের মতো চুপচাপ ঘরে যাও। নীলু, চল আর বেশি ঘাটিস না, পরে হিতে বিপরীত হবে, চল ঘুমিয়ে পড়ি, আর যাওয়া লাগবে না। নীলু মন খারাপ করে দ্রুত হেঁটে ঘরে চলে গেল। আমি একটা জোরে নিঃশ্বাস ছেড়ে ঘরের দিকে পা বাড়ালাম। শোনো অরু, আমি আন্টির দিকে তাকিয়ে বললাম যে আন্টি বলুন, দেখো আমি তোমাদের ভালো চাই, সেজন্য এত কড়াকড়ি। তোমরা বুঝতে পারছো না বাইরে তোমাদের জন্য অনেক রকম বিপদ অপেক্ষা করছে। তোমরা মন খারাপ করো না, তোমাদের কেন এত সাবধানে রাখা হয় সেটা এখন বুঝবে না, কিন্তু সময় হলেই সব জানতে পারবে আর বুঝতেও পারবে। এখন যাও, ঘুমাও। আমি আর কিছুই বললাম না। আমারও মনে হচ্ছে সবাই এত বাধা দিচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, কিন্তু কি সেই কারণ সেটা খুঁজতে হবে। রুমে এসে দেখি নীলু বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। আমিও গিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। নীলু, এই নীলু, কিরে ঘুমিয়ে গেলি নাকি? এই পেচি, ওই তোকে বলছি না একদম আমাকে পেচি বলবি না, কাঠবিড়ালি কোথাকার। তাহলে কথা বলছিস না কেন? ভালো লাগছে না? কত সুন্দর বেরোচ্ছিলাম, মাঝখানে চলে আসলো ওই বুড়ি। নীলু, কি বলছিস এসব? এমন করে বলতে নেই, উনি আমাদের গুরুজন, তাই ওনার কথা শোনা আমাদের কর্তব্য। তুই রাগ করিস না শোনা, একদিন একদিন আমরা ঠিক রাতের আকাশ দেখব, তাও বাইরে গিয়ে খোলা আকাশের নিচে বসে। নে এবার ঘুমিয়ে পড়, কালকে কলেজে যেতে হবে। ওরা দুজন আরও কিছু কথা বলে আস্তে আস্তে দুজনে ঘুমিয়ে পড়ল। ওরা ঘুমানোর পর দেখা গেল সাদা ধোঁয়ার মতো কিছু ওদের চারপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর সেই ধোঁয়া থেকে কয়েকটি অবয়ব দেখা গেল। 4-5টা অবয়ব ওদের চারিদিকে দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছে ওদের দুজনকে পাহারা দেওয়ার জন্য এই অবয়বগুলোকে পাঠানো হয়েছে। সকালে ঘুম থেকে উঠে অরু আর নীলু রেডি হয়ে কলেজের জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। আজকে তাদের প্রথম দিন, তাই একটু বেশি এক্সাইটেড। আসার আগে আন্টি ওদের দুজনকে খাবার খাইয়ে তারপর পাঠিয়েছে। ওরা কলেজে এসে নিজেদের ক্লাসের দিকে যাচ্ছিল, তখন কোত্থেকে একটা মেয়ে দৌড়ে এসে আরুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আরুকে নীলু ধরে ফেলেছে বিধেও আর পড়েনি। এই মেয়ে, চোখ কোথায় রেখে চলাফেরা করো? দেখতে পাও না নাকি যে রাস্তায় আরও মানুষ আছে? এটা পড়াশোনা করার জায়গা, লাফালাফি করেন না। নীলু রেগে গিয়ে কথাগুলো বলছে। নীলু থাম তো, তুই দেখ তো ও ব্যথা পেয়েছে আর তুই ওকে সাহায্য করার বদলে বকছিস। তুই চুপ থাক, এখনই তো তুই পড়ে যেতি, আমি না থাকলে তখন কি হতো? পড়ে যেতাম, পড়িনি তো, কারণ তোর মতো পাগলি যে আমার সাথে আছে, বলে হেসে দিল। মেয়েটা ওদের দুজনকে দেখে মুচকি হাসলো। আসলে বন্ধুত্ব সুন্দর, যার একটা বেস্ট ফ্রেন্ড থাকে তার জীবনে আর কিছু দরকার হয় না। আরও হাত বাড়িয়ে মেয়েটাকে তুললো, তারপর বলল, আমি আরোহী আর ও আমার বেস্টি নীলুফা, ওর জন্য দুঃখিত। আসলে ও আমার জন্য ভীষণ চিন্তা করে, তাই ওরকম করে ফেলেছে, কিছু মনে করো না। মেয়েটি মিষ্টি এসে বলল, আরে না না, আমি কিছু মনে করিনি, এমন বন্ধু থাকা তো ভাগ্যের ব্যাপার, ওর জায়গায় আমি থাকলে হয়তো এটাই করতাম। যা হোক, আমি ব্রাইসা, বাহ
খুব মিষ্টি নাম তো তোমার। তোমার নামটা তো খুব সুন্দর, আর তুমি দেখতেও মাশাআল্লাহ একদম পুতুলের মতো, দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে। এবার নীলুফা বলল, তাহলে তো তোমাকে আগেই ছেলে হতে হবে। একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমে পড়লে সমাজ ভালো চোখে দেখবে না। ভুরুকুচকে বলল কথাটা, কারণ নীলুফা চায় না অন্য কেউ আরোহীর সাথে এভাবে কথা বলুক। ওর কথা শুনে দুজনেই হেসে দিল। এটা দেখে নীলুফা আরও রেগে গিয়ে আরোহীর হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল। রাইসা ওদের যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে। ওর এই হাসিতে একটা রহস্য লুকিয়ে আছে, যেন অনেক দিনের ইচ্ছে পূরণ হয়ে গেছে। তাড়াতাড়ি কাউকে ফোন করে বলল, আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, আমি পেয়ে গেছি ওকে। একটু আগে আমি দেখলাম ওকে। এবার তুমি তাড়াতাড়ি কলেজে আসো, রাখছে এখন। তারপর আবার ওদের দুজনের দিকে তাকিয়ে হাসি দিয়ে চলে গেল। আরোহী আর নীলুফা ক্লাসে গিয়ে বসে আছে। নীলুফা এখনো রেগে আছে এই রাইসা নামের মেয়েটার উপর, আর আরোহীও রাগ ভাঙাতে চেষ্টা করছে। তখনই ক্লাসে একজন খুব সুন্দর দেখতে মেয়ে প্রবেশ করলো। সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাই ভেবেছিল হয়তো এটাও স্টুডেন্ট, তাই কেউ উঠে দাঁড়াল না। ছেলেদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। সবাইকে অবাক করে সে বলল, হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের নতুন ম্যাম অ্যালিজা। আজকে জয়েন হয়েছি, তাই তোমরা কেউ আমাকে চিনতে পারোনি। সবাই তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। একজন বলল, সরি ম্যাম, আমরা বুঝতে পারিনি। ইটস ওকে, সবাই বসো। আগে সবাই পরিচিত হয়ে নেই, তারপর ক্লাস হবে। এটা বলে অ্যালিজা ম্যাম এক এক করে সবার নাম জেনে নিলেন। এক পর্যায়ে আরোহীকে দাঁড়াতে বলল। ম্যাম জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? জি, আমার নাম আরোহী। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাবা মার নাম? তখন আরোহীর মুখটা কালো হয়ে গেল। আস্তে করে বলল, আমার বাবা মা নেই ম্যাম। এটা শুনে ম্যাম সহ ক্লাসে সবাই একটু কষ্ট পেল। ইটস ওকে ডিয়ার, মন খারাপ করো না। বাবা মা তো সবার চিরকাল থাকে না। এই দেখো না, আমারও বাবা মা নেই। ছোট থেকে একা একা বড় হয়েছি, আর এখন নিজে একটা পজিশনে চলে এসেছি, তাই কখনো মন খারাপ করবে না। নিজেকে এমন জায়গায় নিয়ে আসবে যেন সবাই তোমার কাছে আসে। ওকে? ইয়েস ম্যাম, আপনার কথাগুলো মনে থাকবে। গুড, এবার বসো। তারপর নীলুফাকে জিজ্ঞাসা করতেই সে একই কথা বলল। ম্যাম একটু অবাক হয়ে বলল, তোমরা দুজন কি একসাথে থাকো? নীলুফা বলল, জি ম্যাম, আমরা ছোট থেকে একসাথে থাকি। ওকে, বসো। তোমরা আর এভাবেই সবসময় একসাথে থেকো। আজকের ক্লাস হলো না। কথা বলতে বলতে সময় শেষ। ম্যাম ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। ওরু আর নীলু ভাবলো আজকে বাসায় ফিরে যাবে, ক্লাস করতে ভালো লাগছে না। যেমন ভাবা তেমন কাজ। ওরা দুজন বেরিয়ে কথা বলতে বলতে হাঁটছিল। তখন অ্যালিজা ম্যাম আরেকজন স্যারের সাথে কথা বলতে বলতে ওদের দিকে আসছিল। কেউ কাউকে দেখতে পায়নি। হঠাৎই আরুর সাথে ম্যামের ধাক্কা লেগে যায়। ম্যামের হাতে যে জিনিসগুলো ছিল সেগুলো মাটিতে পড়ে যায়। আরও অসহায় মুখ করে ম্যামের দিকে তাকিয়ে সরি বলে দ্রুত সেগুলো তোলার জন্য বসে পড়ে। সেই মুহূর্তে আরোহীর পিছনের চুলগুলো সরে গিয়ে ওর ঘাড়ের উপর চিহ্নটা বেরিয়ে আসে। সব কিছু তুলে অ্যালিজা ম্যাম এর হাতে দিয়ে আরও সরি বলে, ইটস ওকে ডিয়ার, কোনো সমস্যা নেই। আমার একটু দেখে চলা দরকার ছিল। বাই দ্য ওয়ে, তোমার ঘাড়ি ট্যাটুটা খুব সুন্দর দেখতে। কোত্থেকে করেছ? না ম্যাম, এটা ট্যাটু না, এটা আমার জন্মচিহ্ন। ও আচ্ছা, তবে এরকম জন্মদাগ তো সচরাচর দেখা যায় না, তাই আমি ভেবেছিলাম ট্যাটু। কিছু মনে করো না যেন। ওকে ম্যাম, কিছু মনে করিনি। আমরা এখন যাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারপর অ্যালিজা ম্যাম ওই স্যারের সাথে কথা বলতে বলতে চলে গেল। এই আরও, তোকে কতবার আম্মু বলেছে ওই চিহ্নটা যেন কখনো কাউকে না দেখাতে? এটা কি করলি? এতটা কেয়ারলেস কিভাবে হলি? নীলা, আমাকে বলছিস কেন? আমি কি ইচ্ছে করে দেখিয়েছি? হঠাৎ চুলগুলো সরে গিয়ে আমি কি করব বল না। আচ্ছা বাদ দে, অন্য কেউ তো দেখেনি, তাই কিছু হবে না। আর আমি বুঝতে পারি না কেন এই চিহ্নটা আম্মু সবসময় লুকিয়ে রাখতে বলে। চল এখন বাসায় যাই। ওর কলেজ থেকে বেরোনোর পর ওখানে একটা বাইকে করে একটা ছেলে আসলো। এসে সোজা রাইসা নামের মেয়েটাকে ফোন দিয়ে ক্লাস থেকে বেরিয়ে বাইরে আসতে বলল। রাইসা আসতেই ছেলেটি বলল, কোথায় সে? রাইসা বলল, ওরা দুজন তো একটু আগেই বেরিয়ে গেল। তোমার আরও আগে আসা দরকার ছিল ভাইয়া। এই ছেলেটি রাইসার বড় ভাই রায়হান। তাহলে এখন ওকে কোথায় পাবো? এতদিন ধরে ওকে খুঁজছি, কবে যে সামনে পাবো। তুমি চিন্তা করো না ভাইয়া, ওরা তো আবার কালকে আসবে, তখন তুমি এসো। আর ওরা কোথায় থাকে সেটা জানি না, তাই অপেক্ষা করতেই হবে। আর কত অপেক্ষা করব? এতদিন তো শুধু অপেক্ষা করে গেলাম। আর একটু ভাইয়া, কারণ এইবার তো আর ওরা আমাদের থেকে পালিয়ে যাবে না, এখানে আসবেই। তখনই হবে তোমার স্বপ্ন পূরণ। এখন চলো, আমরাও বাসায় যাই। এটা বলে রাইসা বাইকে উঠে বসলো, আর রায়হানও ওকে নিয়ে চলে গেল। আরও আর নীলু কলেজ থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় এসে দেখলো আন্টি অনেক ব্যস্ত হয়ে কাজ করছে। এটা দেখে আরোহী গিয়ে বলল,
আন্টি, আপনি তো তাড়াহুড়া করছেন কেন? কেউ কি আসবে? হ্যাঁ আরু, আমি বলেছিলাম না স্যার আর ম্যাডাম আসবে। হ্যাঁ, কিন্তু ওনারা তো কালকে আসবে, তাই না? কালকে আসার কথা ছিল, কিন্তু কি একটা জরুরি কাজে আজকেই চলে এসেছেন। আর কিছুক্ষণ পরই বাসে এসে পড়বে। তোমরা যাও, গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসো, বেশি সময় নেই। আমরা আর কিছু না বলে নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ হলো, তার মানে ওনারা চলে এসেছেন। আমি আর নীলু তাড়াতাড়ি করে নিচে নেমে দেখি খুব সুন্দর দেখতে একটা মহিলা, আর তার পাশে একজন ভদ্রলোক, তিনিও খুবই সুন্দর, আর তাদের পেছন থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। আমাদের বয়সে হবে হয়তো। ওনাদেরই মেয়ে, তাকেও দেখতে খুব সুন্দর। আন্টি আমাদের ডাক দিয়ে বললেন, অরু, নীলু, এদিকে এসো। ওনারা হলেন এই বাড়ির মালিক, হিয়া ম্যাডাম আর হিমেল স্যার। আর ও হলো হিমাদ্রি, ওনাদের ছোট মেয়ে। আমি এগিয়ে গিয়ে ওনাদের সালাম দিলাম। হিয়া আন্টি আমার আর নীলুর দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থেকে আমাদেরকে আচমকা জড়িয়ে ধরল। ওনার স্পর্শ পেয়ে মনে হলো আমি আমার মায়ের বুকে মাথা রেখেছি। খুব শান্তি লাগছে, মায়েরা বুঝি এমনই হয়। উনি আমাদের ছেড়ে দিতেই হিমাদ্রি এসে আমাদের বলল, এখন থেকে আমরা এখানে থাকবো, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটা দেখতে যেমন মিষ্টি, ওর কথাগুলো ভীষণ মিষ্টি, আর মনে হচ্ছে ভীষণ মিশুকও। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমরা এখন থেকে বন্ধু। আমি নীলুর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি চিকচিক করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি রে, তোর আবার কি হলো? নীলু এবার চোখ মুছে হিয়া আন্টির দিকে এগিয়ে গিয়ে বলল, আমি আমার মাকে কোনোদিন দেখিনি, আর না কখনো তার স্পর্শ পেয়েছি। আমার মা কেমন দেখতে সেটাও জানি না, তবে আজকে আপনাকে দেখে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। হিয়া আন্টি নীলু আর আমার গালে হাত দিয়ে বলল, আমি এসে গেছি তো, একদম মন খারাপ করবি না। আমি তো তোদের মায়ের মতোই, সব সময় তোদের আগলে রাখবো। আমি বললাম, আচ্ছা আন্টি, হিমাদ্রি তো আপনার ছোট মেয়ে, তার মানে আপনার আরও ছেলে মেয়ে আছে, তারা কোথায়? তারাও আছে, সময় মতো চলে আসবে। আচ্ছা শোন, আমাকে আন্টি বলে না ডেকে মামনি বলে ডাকিস, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, আমরা তাহলে মামনি বলেই ডাকবো। এবার হিমেল এগিয়ে এসে বলল, খুব তো ওদের থেকে মামনি ডাক শুনবে তো, আমাকে কি বলে ডাকবে? তোমরা দুজন সেটা একটু ঠিক করো। মামনি বলে তোমাকে আঙ্কেল বলে ডাকবে। মেয়েদের বিভিন্ন রকম সুন্দর সুন্দর নামে ডাকা যায়, কিন্তু তোমাদের ডাকা যায় না, তাই আঙ্কেলই ঠিক আছে। ওকে ম্যাম, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। বাচ্চারা তোমার আমাকে আঙ্কেল বলেই ডেকো। ওনার কথার ভঙ্গি দেখে আমরা সবাই হেসে দিলাম। তারপর সবাই ফ্রেশ হয়ে একসাথে খেতে বসলাম। আজকে মনে হচ্ছে আমরা আমাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছি। এই মুহূর্তটা এখানেই থমকে যায়, তাহলে কখনোই কাউকে হারিয়ে ফেলতে হবে না। খাওয়ার সময় অনেক হাসি মজার গল্প হলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। তারপর আমি আর নীলু শুয়ে শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। ঘুমের মধ্যে মনে হলো কে আমাকে ডাকছে, আরও ঘুমিয়ে নে, আরও যত পারিস ঘুমা, এই ঘুমিয়ে তোর শেষ ঘুম হোক। আমরা আসছি তোকে চিরনিদ্রায় পাঠাতে, তোর মৃত্যু আমাদের মুক্তি। যে যাই করুক, তোকে আমাদের থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই। তোর মায়ের জন্য আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছিল, এবার তোকে দিয়ে সব ঠিক করব। বলেই জোরে জোরে হাসতে শুরু করলো। এই হাসি যেন আরোহীর আত্মা কাঁপিয়ে দিচ্ছে। ও কিছুতেই চোখ খুলতে পারছে না, শুধু মুখ থেকে অস্পষ্ট কথা শোনা যাচ্ছে। নীলি ওর এমন শব্দ শুনে জলদি ওকে ডাকতে শুরু করলো, কিন্তু তবু ওর ঘুম ভাঙছে না। দরদর করে ঘাম ঝরছে আর শুধু ছটফট করছে। মনে হচ্ছে কেউ ওকে জোরে জোরে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। নীলু প্রচুর ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি হিয়াকে ডাকতে চলে গেল। হিয়া আর হিমেল দ্রুত ওদের ঘরে এসে দেখলো আরও অস্বাভাবিকভাবে ছটফট করছে আর কিছু একটা বলছে। হিয়া দ্রুত ওর মাথার কাছে গিয়ে বসে কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, কিছু হয়নি আরু, এটা শুধু তোমার স্বপ্ন, তাই ভয় না পেয়ে ফিরে এসো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার নিজের শক্তি দিয়ে ওখান থেকে বেরিয়ে এসো। তুমি পারবে ওদের পরাজিত করে ফিরে আসতে। আমার কথা শুনে আর সাহস সঞ্চার করে ফিরে এসো আরু, ফিরে এসো। এবার আরও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে চোখ খুলে উঠে বসে হিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল। হিয়া আরুকে শান্ত হতে বলে হিমেলের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল। এটা নীলু দেখতে পেল, কিন্তু কিছু বলল না। ও ভাবছে সব কি হচ্ছে। এদিকে আমরা দেখতে পাই সে কালো পোশাক পরা দুজনের সাথে আরও একজন বসে আছে চোখ বন্ধ করে, আর তার সামনে তন্ত্রমন্ত্র করা জিনিসপত্র। তার মানে এটাই হলো গুরু বাবা। হঠাৎ তিনি চোখ খুলে তাকালো, তারপর বলল, এত সহজে ওকে তোরা আনতে পারবি না। ওর কাছে আগের থেকে একটা শক্তি ছিল, যেটা ওকে সবসময় রক্ষা করেছে, আর এখনো ঢাল হিসেবে ওরাও চলে এসেছে। ওদের মধ্যে একজন বলল, যেভাবে হোক ওই মেয়েকে আমার চাই।
ওর মায়ের জন্য আমার মা আজ একটা পুতুলের মতো পড়ে আছে। এবার সময় হয়েছে ওর মৃত্যু দিয়েই আমি আমার মাকে ফিরিয়ে আনবো, আর তারপরে এই পুরো পৃথিবীর ওপর রাজত্ব করব। হিয়া আরুকে শান্ত করে ওখান থেকে বেরিয়ে নিজেদের রুমে চলে গেল। তারপর হিমেলকে ডেকে বলল, ওদেরকে থামানোর কোনো উপায় কি খুঁজে পেয়েছ? হিমেল বলল, ওদেরকে শেষ করতে হলে সেই অস্ত্রটার প্রয়োজন, যেটা আরুর কাছে আছে। তার জন্য আরুকে তৈরি করতে হবে। এক কাজ করো, তুমি ওকে সব কিছু বলো, তাহলে হয়তো ও ভয়টা একটু কাটবে। ওর জানার দরকার ও কার মেয়ে, কি ওর পরিচয়, আর ওর সব কিছু জানা পর্যন্ত অস্ত্রটা পাওয়া যাবে না। কিন্তু এখনও কি সেই সময় এসেছে? ওকে সব কিছু বললে কিভাবে নিবে? হঠাৎ করে এসব জানলে যদি ও ভেঙে পড়ে, তখন কিছু হবে না। ওকে তো সবটা জানতে হবে, না হলে শয়তানের রাজত্ব ছড়িয়ে পড়বে, যেটা আমরা হতে দিতে পারি না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দরজার আড়ালে দাঁড়িয়ে নীলুফার সবটা শুনল। ওর মাথায় ঢুকছে না আরুর কাছে কোনো অস্ত্র আছে, আর আরুকে, ওর বাবা মাকে, তার মানে মামনিরা সব জানে। আমাদের আগে থেকেই চিনলে তাহলে তো আম্মু কিছু না কিছু জানবে। কই, কখনো তো কিছু বলেনি আমাদের কি হচ্ছে এসব। নীলুফা রুমে গিয়ে দেখলো আরু চুপচাপ বসে আছে, আর হিমাদ্রি আরুর পাশে বসে ওর সাথে কথা বলছে। নীলুফা ভাবলে এখনই কি আরুকে কিছু বলা ঠিক হবে, নাকি দেখবে মামনি কি করে। অনেক ভেবে ঠিক করলো ওর বলাটা ঠিক হবে না, দেখা যাক তারা কি করে। তারপর আরুকে ডেকে বলল, আরু চল আমরা একটু বাগান থেকে ঘুরে আসি, তাহলে তোর ভালো লাগবে। আরুরও মনে হচ্ছিল একটু বাইরে গেলে ভালো হতো, তাই নীলু বলাতেও রাজি হয়ে গেল। হিমাদ্রি বলল, আমিও যাব তোমাদের সাথে, চলো একসাথে ঘুরে আসি। ঠিক আছে, চলো যাই। ওরা তিনজন ঘর থেকে বের হয়ে বাগানে চলে গেল। বাগানে নানান রকম সুন্দর সুন্দর ফুল গাছ, ফুলে ফুলে ভরে আছে পুরো বাগান, আর সে ফুল থেকে মন মাতানো গন্ধ আসছে, যা আরুর মন এক নিমিষেই ভালো করে দিল। ফুলের ওপর প্রজাপতিরা খেলা করছে, আর আরু, নীলু, হিমাদ্রি সেগুলোকে ধরার জন্য ছুটছে। অনেক সময় ধরে ওরা বাগানে এসে ফুল আর প্রজাপতির সাথে খেলা করছে। হিয়া ভেতর থেকে ওদেরকে ডাক দিল। নীলুফা বলল, চল এবার ভেতরে যাই। মামনিও ডাকছে। আরুর যেতে ইচ্ছে করছে না, তাই ও বলল, তোরা দুজন যা, আমি আর একটু পরে যাচ্ছি। নীলু প্রথমে যেতে চাইল না, পরে আরুর জেদের কাছে হার মেনে হিমাদ্রিকে নিয়ে ভেতরে চলে গেল, আর আরুকে বলল যেন তাড়াতাড়ি চলে আসে। ওরা চলে যাওয়ার পর আরও এক জায়গায় গিয়ে বসলো। ওখানে বসতে খুব সুন্দর একটা প্রজাপতির ওপর আরুর চোখ গেল। ও সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটু হেলে গিয়ে প্রজাপতিটা ধরার চেষ্টা করছে। হঠাৎই পেছনে কারোর উপস্থিতি টের পেল অরু, আর একটা হাত আরুর ঘাড়ের ওপরে ক্রমশ এগিয়ে আসছে। আরও হুট করে ঘুরে দাঁড়িয়ে তার হাত ধরে ফেলে। আরও তাকাতেই দেখতে পাই ফর্সা লম্বা খুব সুন্দর দেখতে একজন যুবক ওর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। এটা দেখে আরও হৈ হৈ করে উঠল, এই এই কে আপনি? এভাবে হুট করে বাসার ভেতরে ঢুকে পড়েছেন? ঢুকেছেন আবার আমার দিকে আমাকে ধরতে আসেন, সাহস তো কম না? আপনার মতলবটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝেছি, আপনি চোর তাই না? চুরি করতে এসেছেন। কিন্তু আপনাকে দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, তাহলে অন্যর বাসায় চুরি করতে এসেছেন কেন? কাজ করতে পারেন না? আরে মিস কটকটি, আমাকে কিছু বলা তো সুযোগ দেবেন নাকি? তা না করে নিজে বকবক করে যাচ্ছেন, কি সব ফালতু কথা বলেন। আপনার কি মনে হয় আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে চুরি করবে? ও মাই গড, যদি বলতেন ডাকাতি করতে এসেছি তাহলে একটু মানা যেত, কিন্তু চোর, ছি 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 ছি। এই মিস্টার, আপনি আমাকে কি বললেন? আমি কটকটি? তা নয়তো কি? আপনি যেভাবে এক নাগারে কথা বলছেন তার চেয়ে সুন্দর এই নাম এই মুহূর্তে আমার মাথায় আসেনি। একটু ভাব নিয়ে বলল, বাই দ্য ওয়ে আপনার নাম কি, আর এখানে কি করছেন? সেটা আপনাকে বলবো কেন? আমার নাম বলবো না? আর আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? আপনি থাকবেন? সেটা হলে মন্দ হয় না, থাকতে পারি যদি আপনি রেখে দেন তাহলে। আর হ্যাঁ, আপনার নামটা কিন্তু ইউনিক, বলবো না, বেশ ভালো নাম। আরও এবার একটু চেঁচিয়ে বলল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, একে তো চুরি করতে এসে ধরা পড়েছেন, আবার তখন থেকে বাজে বাজে কথা বকছেন। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, নইলে কিন্তু মামুনিকে ডাকবো, পরে পুলিশ থেকে আপনাকে ধরিয়ে দিব। পুলিশ লাগবে কেন? আমি তো আপনার মনে ধরা পড়তে চাই মিস কটকটি। আর এবার আরও রেগে গিয়ে জোরে চিৎকার দিয়ে হিয়াকে ডাকলো, মামুনি দেখে যাও, বাসায় চোর এসছে, তাড়াতাড়ি এসো সবাই। কোথায় তোমরা মামুনি? আরও চিৎকার শুনে হিয়া সহ বাকি সবাই দৌড়ে বাগানে চলে এলো। হিয়া গিয়ে আরুকে বলল, কি হয়েছে, এমনভাবে চিৎকার করছিস কেন? মামুনি দেখো না, বাসায় চোর এসছে, আর আমাকে কী সব বলছে। কিন্তু আরও, কার কথা বলছে? এখানে তো কেউ নেই। নীলুর কথা শুনে আরও পেছনে ফিরে তাকালো। এ কি, এক মুহূর্তে কোথায় চলে গেল? বিশ্বাস করো মামুনি, এখন এখানেই ছিল, মনে হয় ভয় পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে,
এখন ভেতরে চলে আয়, আর বাইরে থাকতে হবে না। আর আমি দারোয়ানকে বলে দিচ্ছি আরও সতর্ক থাকতে, কেউ যেন ঢুকতে না পারে। আরও বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে। ও ভাবছে এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। সবাই মিলে ভেতরে চলে গেল। তখন একটা গাছের আড়াল থেকে সেই যুবকটা বের হয়ে এসে বলল, বোকামি। তারপর আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে চলে গেল। আরও নীলু আর হিমাদ্রি খাওয়ার টেবিলে বসে গল্প করছে। হিমেল ওদের কথা শুনছে। হিয়া আর সালমা মিলে খাবার রেডি করে ওদের খেতে দিল। ওরাও কথা বন্ধ করে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। হিমাদ্রির ছোট্ট থেকেই একা একা শুয়ে অভ্যাস, তাই ও একটা রুমে একাই ঘুমাবে। আর নীলু একসাথে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ল। গল্প করতে করতে ওরাও একসময় ঘুমিয়ে পড়ল। ওরা ঘুমিয়ে পড়ার পর ওদের ঘরে দুইটা ছায়ামূর্তি এসে হাজির হলো। বিভৎস হাসি দিয়ে ওরুর দিকে এগিয়ে গেল আর আরুকে ধরার জন্য হাত বাড়ালে আরুর ঘাড়ের ওপর চিহ্নটা থেকে আলোর রোশনি বেরিয়ে ওদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিল। ওরা আবার উঠে গিয়ে হাত বাড়ালো, কিন্তু এবারও একই ঘটনা ঘটল। এবার ওরা প্রচুর রেগে গিয়ে ওখান থেকে চলে গেল। ওখান থেকে ছায়ামূর্তি দুটো সোজা সেই বাসায় চলে গেল যেখানে ওই কালো পোশাক পরা দুইজন থাকে। ওরা দুইজন তাদের সামনে গিয়ে মাথা নিচু করে বসে বলল, মাফ করবেন জুসিকা, আমরা ওকে আনতে পারিনি। ওর কাছে এমন শক্তি আছে যা আমাদের ওকে ছুতেই দিচ্ছে না। ওই কালো পোশাক পরা দুইজনের মধ্যে একজন মেয়ে, আর ওর নাম জুসিকা। জুসিকা রেগে গিয়ে ওদের দুজনের গলা চেপে ধরে বলল, একটা কাজও করতে পারিস না, তাহলে তোদের দিয়ে কী হবে? সামান্য একটা মেয়েকে তোরা আনতে পারলি না, তোদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও। এত রেগে যেও না জুসিকা, ও সাধারণ নয়, বলে যেও না ওকে। ওর কাছে কি এমন শক্তি আছে যেটার জন্য ওর কাছাকাছি যাওয়া যাচ্ছে না? সেটা জানতে হবে আগে। ওর ঘাড়ে যে চিহ্নটা আছে ওটা থেকে আলোর রোশনি বেরিয়ে আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো ওটাই ওর অদৃশ্য শক্তি, ছায়ামূর্তি দুটো বলল। সে যাই হোক, শক্তিতে না হয় বুদ্ধি দিয়ে ওকে নিয়ে আবার আসবো। আবার এখন তো আমি ওর কাছাকাছি থাকবো। এটা বলে জুসিকা হাসতে শুরু করলো। সকাল থেকে ঘুম থেকে উঠে আরু আর নীলু রেডি হয়ে নিল। কলেজে যাওয়ার জন্য নিচে আসতেই হিয়া ওদের দুজনকে বসিয়ে নাস্তা করতে দিল। ওরা নাস্তা করে উঠে দরজা খুলে বেরোতে যাবে, আরও দেখলো দরজার সামনে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। আরও সাথে সাথে চিৎকার করে বলল, এই আপনি আবার চলে এসেছেন, তো আবার দিনের বেলায়? আপনার সাহস তো কম নয়। মানুষ রাতে চুরি করতে বের হয়, আর আপনি দিনের বেলা 1 মিনিট? আপনি কি সারা রাত এখানেই ছিলেন নাকি? নীলু বলল, আরু কি হচ্ছেটা কি? এভাবে বলছিস কেন? উনি কে সেটা তো জিজ্ঞাসা করবি নাকি? জিজ্ঞাসা করা দরকার নেই। কালকে ইনি এসেছিল চুরি করতে। যখন সবাইকে ডাকলাম ভয় পালিয়ে গেছে। এই যে মিস কটকটি, একটু দম নিন আর আমাকে ভেতরে ঢুকতে দিন। আরও কিছু বলতে যাবে তার আগেই হিয়া এসে বলল, ওকে ভেতরে আসতে দে। আরু, মামুনি তুমি ওনাকে চিনো? কেন আরু, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, কালকে তো উনি চুরি করতে এসেছিল, পরে ভয় পালিয়ে গেছে। হিমাদ্রি হো হো করে হেসে উঠল। ওর সাথে হিমেল আর হিয়াও হেসে দিল। আরও একটু ভাবার জায়গা খেয়ে দুদিক তাকিয়ে দেখছে শুধু। হিমাদ্রি হাসি থামিয়ে এগিয়ে এসে বলল, আরু তুমি এই বান্দরটাকে চোর ভাবলে? আর কিছু না। বলল, তার মানে কি বলছো কি তুমি? কিছু বুঝতে পারছি না। হিয়া এগিয়ে এসে বলল, তুই যাকে চোর ভেবেছিস সে আমার ছেলে আরিয়ান। এটা শুনে আরও ভীষণই লজ্জা পেল। মনে মনে বলল, আল্লাহ, এ আমি কি করলাম? বাড়ির ছেলেকে চোর বানিয়ে দিলাম। ছি 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 ছি, এখন আমার কি হবে? ওনার সামনে যাব কিভাবে? ছি আরু, তোর মাথায় একটু বুদ্ধি নেই? হ্যাঁ, তো সুন্দর আর হ্যান্ডসাম ছেলেকে কখনো চোর হতে পারে? নীলুর দিকে তাকিয়ে দেখল সেও আরুর দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। এদিকে হিমাদ্রি তো হেসে চলেছে। হিয়া আর হিমেলও হাসছে। আরিয়ানও আরুর দিকে তাকিয়ে আছে, ওর মুখে মুচকে হাসি। আরও একবার আর চোখে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান ওকে চোখ টিপ দেয়, যা দেখে আরু এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। ওর পেছনে নীলুও বেরিয়ে আসে। আরুর এভাবে চলে যাওয়া দেখে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। এক দৌড়ে গেটের বাইরে এসেই আরও একটু দম নিতে থাকে। নীলু পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। আরও আচমকা পেছনে ফিরে দেখল নীলু। নিঃশ্বাস নিয়ে বলল, কি একটা ভুল করে ফেলেছি দোস্ত, এবার কি হবে? আমি ওনার সামনে যাব কিভাবে বল? আরুর এমন অসহায় মুখ দেখে নীলুর প্রচুর হাসি পেল। ও যা বলল, যা করার তা তো করে ফেলেছিস। এখন না হলে কলেজের জন্য দেরি হয়ে যাবে। ওরা রাস্তায় আসতে কেউ একজন ওদেরকে ফলো করতে শুরু করলো। আরু আর নীলুকেও বুঝতে পারল না বিষয়টা। সে আরেকজনকে ফোন দিয়ে বলল, ওরা দুজন বাসা থেকে বেরিয়ে পড়েছে, আমি ওদের পেছনে আছি। সময় মতো তুমিও চলে আসো, আজকেই সব শেষ হওয়া দরকার। আজকে না হলে আর কখনো না বলেই একটা হাসি দিয়ে ফোনটা রেখে ওদের পেছন পেছন যেতে লাগলো। আরোহী আর নীলুফা হাঁটতে হাঁটতে একটা গলির রাস্তায় ঢুকে গেল। এই সময় আরুর মনে হলো পেছনে কেউ ওদের অনুসরণ করছে।
নীলুকে বলল, দোস্ত আমার মনে হচ্ছে পেছনে কেউ যেন আছে, আমাদেরকে অনুসরণ করছে। নীলু পেছনে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে আগে আড়ালে লুকিয়ে গেছে, তাই নীলু দেখতে পায়নি। ওরা আবার হাঁটা শুরু করলো। এবার নীলুও বুঝতে পারলো পেছনে কেউ হাঁটছে। এবার নীলু আর দাঁড়ালো না, বরং হাঁটার তালেই আচমকা পেছনে ফিরে তাকালো। পেছনে থাকা ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই আরু আর নীলু ঘুরে দাঁড়িয়ে ওকে দেখে নিয়েছে। আরু বলল, তুমি তুমি আমাদের পিছু কেন নিয়েছ? নীলু বলল, আমার আগে সন্দেহ ছিল এই মেয়েকে, ওর মতলব ভালো না। এই মেয়ে আমাদের পিছু কেন আসছো? হ্যাঁ, কি মতলব তোমার? নীলু থামতো। রাইসা, তুমি আমাদেরকে অনুসরণ কেন করছিলে? এবার রাইসায় গিয়ে সামতামতা করতে লাগলো, না মানে আমি ওই একটু। থামো, তুমি কি মানে করছো? আসল উদ্দেশ্য কি সেটা তোমার বলো। আমি বলছি। পেছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে আরু আর নীলু পেছনে ফিরে তাকালো। একটা ছেলে ওদের দিকে এগিয়ে এলো, মুখে মাস্ক পরা আছে, তাই ওরা চিনতে পারল না। কি আপনি? ও বুঝেছি, এই মেয়ে আর আপনি মিলে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন, তাই তো? কিন্তু ভুলেও এটা করার চিন্তা করবেন না, আমরা মোটেও দুর্বল নই, তাই আমাদের রাস্তা থেকে সরে যান, যেতে দিন আমাদের। আরুর হাত ধরে নীলু ওদের পাশ কাটিয়ে চলে যেতে নিলে রায়হান নীলুর হাত ধরে ফেলে। এতে নীলু বেশ রেগে যায়। কি হচ্ছে এটা? কি আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? কি আপনি? তখন রায়হান মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলে। নীলু অবাক হয়ে বলে, আপনি? আরু জিজ্ঞাসা করলে, নীলু তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ চিনি, তোকে বলেছিলাম না, একজন আমাকে ফলো করে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, এটাই সে। কিন্তু রাইসা? ও আমার বোন হয় নীলু, আর ওই আমাকে তোমার সন্ধান দিয়েছে। রাইসা এগিয়ে এসে বলল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো, আমি আর আমার ভাইয়া মোটেও খারাপ নই। আমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। যেদিন তোমাকে প্রথম দেখে সেদিন আমাকে বলেছিল, তারপর থেকে আমিও তোমাকে খুঁজতে শুরু করি। আমি আমার ভাইয়ের জন্য সব কিছু করতে পারি। তুমি আমাকে ভুল বুঝো না নীলু। দেখো রাইসা, তোমার বড়লোক মানুষ আর তোমাদের কাছে এসব সব কিছু স্বাভাবিক, কিন্তু আমাদের সম্পর্কে তোমরা কিছুই জানো না, তাই এসব কথা বলছো। সত্যিটা জানলে তোমার ভাইয়ের ভালোবাসা বাতাসের সাথেও মিলিয়ে যাবে। চল আরো এখান থেকে। দাঁড়াও নীলু, আমি তোমাদের সম্পর্কে সবই জানি। এটা জানি তোমরা দুজন একটা অনাথ আশ্রমে বড় হয়েছ। এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি, তাই আমাকে ফিরিয়ে দিও না। আরও বলো, নীলু ওভাবে ওনাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। দেখ কত ভালোবাসি তোকে। হাই, এমন ভালোবাসা আমার কপালে জুটে না কেন? আরু থামতো তুই, এসব ভালোবাসা কিছুই না। রায়হান এবার আরুর সামনে এসে বলল, তোমরা আমাকে বুঝতে ভুল করেছ। আমি সত্যি নীলুকে ভালোবাসি, আর তোমাদের সম্পর্কে এমন কিছু জানি যা তোমরাও জানো না। নীলু বলল, কি জানেন আপনি যা আমরা জানি না? ফাও কথা বন্ধ করে আমাদেরকে যেতে দিন। তুমি তো রাগ কেন নীলু? আমার কথা তো শুনে যাও। তোমার সম্পর্কে না, আরও এই সম্পর্কে জানি, আর সেটা তোমাদেরও জানা দরকার। এবার আরও এগিয়ে এসে বলল, কি জানেন ভাইয়া আমার বিষয়ে বলুন তো। আরোহী, তুমি মনে করো তোমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু না, তোমার আপনজন অনেকেই আছে, আর সেটা তুমি জানো না। আরও অবাক হয়ে তাকিয়ে রইল। মানে কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিক কি বলছি। তুমি কি জানো তোমার ঘাড়ের ওপর ওই চিহ্নটা কেন আর কিভাবে আসলো? আরও চকিত হয়ে নীলুর দিকে তাকালো। নীলু ভীষণ অবাক হয়ে রায়হানের দিকে তাকিয়ে আছে। আপনি এই চিহ্নটার কথা কিভাবে জানলেন? আমি জানি, তার কারণ ওই একই চিহ্ন আমার মামা আর মামির ঘাড়ে ছিল, আর তুমি তাদের মেয়ে, মানে আমার মামাতো বোন। আরও চোখে পানি চলে আসলো। আপনি সব কি বলছেন ভাইয়া? আমার বাবা মাকে আপনি চিনেন? তারা কোথায় আছে? আপনি কি জানেন? তার মানে আপনি আর রাইসা আমার ভাই বোন? হ্যাঁ আরোহী, এটাই সত্যি। আর মাও মামি কোথায় সেটা আমরা কেউ জানি না। তবে তাদের অ্যাক্সিডেন্টের খবর আমরা পেয়েছিলাম, তবে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা সবাই ভেবেছিলাম তোমরা সবাই ওই অ্যাক্সিডেন্টে মারা গেছো, কিন্তু হঠাৎ ওই দিন কলেজে যখন তুমি ম্যামের সাথে ধাক্কা লেগে ওনার জিনিসগুলো তুলতে গিয়ে বসে রইলাম, রাইসা তোমার ঘাড়ের চিহ্নটা দেখতে পেয়েছিল আর আমাকে বলেছিল। তার মানে আমার বাবা মা সত্যিই নেই, আমি তাদের পরিচয় পেয়েও কাছে পেলাম না। বলে আরও কাঁদতে লাগলো। রাইসা আর নীলু দুজন মিলে আরুকে থামানোর চেষ্টা করছে। প্লিজ আরু, তুমি কেঁদো না, তাদের লাশের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তুমিও তাদের সাথে ছিলে। তুমি যেমন বেঁচে গেছো, হতে পারে তারাও হয়তো কোথাও আছে। আল্লাহ চাইলে তাদেরকে তুমি দেখতে পাবে এবং কাছে ফিরে পাবে। আরু কান্না থামিয়ে বলল, এমনটা যদি আমি ভীষণ খুশি হব ভাইয়া। এখন চলো, তোমাদেরকে আমাদের বাসায় নিয়ে যাই, আজকে আর কলেজে যাব না। এই বলে ওরা সবাই বাসার দিকে রওনা দিল।
বাসে এসে কলিং বেল বাজতেই হিয়া এসে দরজা খুলল। এ কি আরু, তোরা ফিরে আসলি যে? কিছু কি হয়েছে? তোরা ঠিক আছিস তো? মামুনি, আমরা একদমই ঠিক আছি। দেখো কাদের নিয়ে এসেছি। পেছন থেকে রায়হান আর রাইসার সামনে এসে দাঁড়ালো। হিয়া বলল, আরে রায়হান, কেমন আছো তুমি? তোমার বাবা মা কেমন আছে? রায়হান বেশ অবাক হলো হিয়াকে এখানে দেখে। জি আন্টি, আমি ভালো আছি, আর বাবা মা ভালো আছে। আপনারা দেশে আসলেন কবে? আরও নীলু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছে আর অবাক হচ্ছে। মামুনি, তোমরা কি একে অপরকে চিনো? রায়হান বলল, আরে চিনবো না কেন আরু, আর তুমি আন্টির কাছে আসো আগে বলবা না? আমি কি জানতাম নাকি আপনারা একে অপরকে চিনেন? আচ্ছা মামুনি, আমি আর নীলু ফ্রেশ হয়ে আসছি, তোমরা কথা বলো। আরও এটা বলে নীলু আর রাইসাকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। নীলু রুমে এসে ভাবছে সব কিছুতেই কেমন রহস্য। সেদিন মামুনি আর আঙ্কেল কী সব বলছিল, আবার রায়হান এদেরকে চিনে, কিন্তু মামুনি এখন আমাদের কিছু বলল না। আরুর মধ্যে কিছু তো একটা আছে, কিন্তু সেটা কি? আরুর সাথে কথা বলতে হবে, মামুনিকে জিজ্ঞাসা করতে হবে। নীলু, কি ভাবছিস তুই? আরুর ডাকে নীলু ভাবনা থেকে বেরিয়ে এলো। না, তেমন কিছু না। ভাইয়ের কথা ভাবছিস বুঝি? আরে ধুর, কি যে বলিস না। শোন আরু, তোর সাথে কিছু কথা আছে, খুব জরুরি। হ্যাঁ বল না, কি বলবি? এখন নয়, রাইসা যাক আগে, আর মামুনির সাথে কথা বলতে হবে। কি হয়েছে নীলু? তোকে স্বাভাবিক লাগছে না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না তেমন কিছু না, তুই যা, ফ্রেশ হয়ে আয়, নিজেকে দেখি মামুনি কি করছে। ওরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো হিয়া রায়হানের সাথে কথা বলছে। আরও এসে ওদের পাশে বসলো এবং বলল, জানো মামুনি, রায়হান ভাইয়া আমার ফুফাতো ভাই। আমি তো জানতাম না এই যে আমারও আপন বলতে কেউ আছে। হিয়া রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে চিনলে কিভাবে রায়হান? ওর ঘাড়ের চিহ্নটা দেখে আন্টি। আর আপনি তো ওর মায়ের খুব ভালো বান্ধবী ছিলেন, তাই না? তাহলে ওকে নিশ্চয়ই সব বলেছেন। আরও আর নীলু ভীষণ অবাক হলো। আরও হিয়ার দিকে তাকিয়ে বলল, মামুনি, এসব কি বলছে ভাইয়া? তুমি আমার মাকে চেনো? তাহলে আমাকে আগে বলনি কেন? নীল বলল, মামুনি চুপ করে থেকো না, সবটা বলো। ওই দিন আমি তোমাদের কথা শুনেছিলাম, তোমরা কী সব বলছিলে আরুর পরিচয় সম্পর্কে। ও সাধারণ কেউ না, ওর মধ্যে স্পেশাল কিছু আছে, প্লিজ সবটা বলো। এবার হিয়া বলল, তোদের আমি সব কিছু বলতেই চাইছিলাম, কিন্তু সঠিক সময় খুঁজছিলাম। যাক, তোরা যখন অল্প কিছু জানতে পেরেছিস, তাহলে এখন সবটা বলার সময় হয়েছে। ওখানে সেই মুহূর্তে হিমেল আর আরিয়ান এসে উপস্থিত হলো। সবাই একসঙ্গে গোল করে সোফায় বসে পড়ল। হিমেল বলল, যেটা তোমরা এখন জানবে সেটা ভীষণই ভয়াবহ আর অবাক করা ঘটনা, তাই সবকিছু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা সবাই সাথে কোনো না কোনোভাবে জড়িত আছো, আর ভবিষ্যতে যাই হয়ে যাক একসাথে থাকবে। তোমাদের খুব বড় একটা লড়াই লড়তে হবে, আর সেটা সাধারণ কারোর সাথে না, অশুভ শক্তি যারা চায় পৃথিবীর ওপর রাজত্ব করতে, আর ওদের আটকাতে তোমাদের মিলিত শক্তির প্রয়োজন। ওদের জন্যই তোমার বাবা মা আজ নিখোঁজ। আমরা খবর পেয়েছিলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তুমি কোনোভাবেই বেঁচে গেছো, এটা আমরা পরে জানতে পারি। এবার তোমাদের পুরো ঘটনা বলবো। আরও তোমার বাবা মা ছিলেন ভীষণ সাহসী আর শক্তিশালী। ওরা লুসিয়া আর জুলিয়ান নামক অশুভ শক্তিকে শেষ করেছিল, আর ওদের সাথে ছিলাম আমরা ভেবেছিলাম সবকিছু ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু না, লুসিয়া মেয়ে জুসিকা ফিরে এসেছে। আমার বাবা মায়ের নাম কি আঙ্কেল? তোমার মায়ের নাম রুহানি আর বাবার নাম রুদ্র। আমরা সবাই মিলে জুলিয়ান আর লুসিয়াকে শেষ করে শান্তিতে দিন কাটছিলাম। আমাদের ঘর আলো করে আরিয়ান আসে, ওকে নিয়ে আমরা সবাই খুশি ছিলাম খুব। তারপর যখন আরিয়ানের 5 বছর, তখনই রুহানি আর রুদ্র এর বিয়ে হয়। কোনো কারণে ওদের বিয়েটা দেরিতে দিতে হয়। বিয়ের 3 বছর পর আরোহীর জন্ম হয়। এমন চাঁদের মতো ফুটফুটে মেয়ে এর আগে কখনো দেখিনি আমরা। আর ওর ঘাড়ের ওপর সেই পদ্ম ফুলের চিহ্নটা আছে। ওকে নিয়ে আমরা সবাই অনেক রকম নাম ভাবলাম, সবশেষে আরিয়ানের নামের সাথে ওর নাম মিলিয়ে রাখা হয়, কারণ হিয়া আর রুহানি আগে ঠিক করে রেখেছে যদি রুহানি মেয়ে হয় তাহলে হিয়ার ছেলের সাথে বিয়ে দিবে। আরিয়ান তখন 8 বছরের ছোট ছেলে, তবু অনেকটাই বুঝে ও সারাক্ষণ আর ওর পাশে পাশে থাকতে চেত, যেন চোখের আড়াল হলেই হারিয়ে যাবে। এভাবেই চলছিল। আমরা ভেবেছিলাম সব ভালোভাবে চলছে, কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো। অনেক রকম ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলায় কালো ছায়ামূর্তি এসে বাসায় তাণ্ডব করতে আরোহীকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। তারপর একদিন আমরা সবাই মিলে একজনকে বন্দি করে ফেলি, আর তার থেকে জানতে পারি ওদেরকে জুসিয়া পাঠিয়েছে। আমরা তাকে বলি জুসিকাকে আরও কেন এমন করছে। তখন সে ছায়ামূর্তিটা বলে জুসিকা হলো লুসিয়ার মেয়ে ও ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর আমাদের সবাইকে মেরে আরোহীর রক্ত দিয়ে ওর মাকে মানে লুসিয়াকে ফিরিয়ে আনবে।
আর এবার যদিও ফিরে আসে তাহলে আমরা কোনোভাবেই ওদেরকে আটকাতে পারবো না। সে সাথে ওই অস্ত্রটাও ওরা নিয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। সব শুনে রুহানি ভীষণ রেগে গিয়ে সেই অস্ত্রটা বের করে ছায়ামূর্তিটা শেষ করে দেয়। এটা জুচিকা জেনে গিয়ে আরও ভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। জুচিকা কোথায় আছে সেটাও আমার জানতে পারছিলাম না আমরা। ও আড়াল থেকে আমাদের উপর নজর রাখত। তারপর একদিন রুহানির বাবা আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে বসে একটা ধ্যান করতে বসেন। তারপর উনি আমাদের বলেন ওই অস্ত্র দিয়েই জুচিকাকে মারতে হবে আর লুসিয়ার দেহটা ধ্বংস করতে হবে, আর এটা একমাত্র আরোহী করতে পারবে। কিন্তু সে তো অনেক ছোট, কিভাবে করবে? তার আগে যদি ওরা কিছু করে ফেলে? তখন রুহানির বাবা নিজের মায়া শক্তি দিয়ে ওই অস্ত্রটা আরোহীর শরীরে লুকিয়ে দেন। এই অস্ত্র আরোহীর কাছে থাকার কারণে ওরা আরোহীকে না চিনতে পারবে আর না কখনো খুঁজে পাবে, আর ওই অস্ত্রটাই আরোহীকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবে। সময় হলে ওই অস্ত্র নিজে থেকে আরোহীর শরীর থেকে বেরিয়ে ওর হাতে চলে আসবে, আর তখনই জুসিকা সহ সব শয়তানের ধ্বংস হবে। এরপর একদিন সকালে আমরা রুহানির বাবার মৃতদেহ পাই, মানে জুসিকা কিছু জানতে পেরে ওনাকে মেরে ফেলেছেন। রুহানি ভীষণ ভেঙে পড়ে ওকে সামলানো যাচ্ছিল না। ওই মুহূর্তে যদি জুসিকা ওর সামনে থাকতো তাহলে রুহানি ওকে মেরে ফেলতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকা যাবে না, আরোহী বড় হওয়া পর্যন্ত আমরা সবাই অন্য কোথাও চলে যাব। যেভাবে সেই কাজ আমরা সবাই ঠিক করলাম, আমরা বিদেশে চলে যাব আর আরোহী বড় হলে তারপর ফিরে আসব। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ রুদ্রের বাবা অসুস্থ হয়ে পড়েন। তাই রুহানি আর রুদ্র আরুকে নিয়ে ওনাকে দেখতে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা জানতাম না ওদের এই বেরোনোটাই কাল হবে। ওরা যখন পাহাড়ি রাস্তায় পৌঁছে যায় তখন একটা ট্রাক এসে ওদের গাড়িকে ধাক্কা মেরে দেয় আর ওদের গাড়ি খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে ওদের কোনো চিহ্ন পাইনি। আমাদের মনে হচ্ছিল হয়তো ওরা বেঁচে আছে, ফিরে আসবে, কিন্তু তোমাদের কারোর কোনো খবর পাওয়া যায়নি। আমরা হতাশ হলাম ভীষণ যে ওই অস্ত্রটা তোমাদের সাথে থাকার পরও এত বড় অঘটন কিভাবে হতে পারে। এরপর আমাদের সাথে আরও খারাপ হতে থাকে, আমার ছেলে মেয়ে উপর আক্রমণ হতে থাকে। তাই আমরা আর দেরি না করে বিদেশে চলে যাই। এদিকে আরিয়ানও আরুর জন্য পাগলামি করত যে ওর আরুকে চাই, যে কোনো মূল্যে হোক ওকে দূরে সরানো হলো। আমরা অনেক কষ্টে কষ্টে আরিয়ানকে বুঝিয়ে নিয়ে যাই। তাহলে আঙ্কেল আমি বেঁচে গেলাম কিভাবে, আর ওই আশ্রমে পৌঁছালাম কিভাবে, আর আপনারা জানলেন কিভাবে আমি বেঁচে আছি? সেটা আমি বলছি। সবাই একসঙ্গে পিছনে ফিরে তাকালো। আরোহী উঠে দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি এসেছো, তুমি এসব কিছুর সাথে আছো, তাহলে এর আগে কেন বলনি আম্মু? কারণ তখন সময় হয়নি বলার, এখন সময় হয়েছে। এখন শোন, সেদিন আমি রাস্তাতে যাচ্ছিলাম আর তখন দেখলাম অন্ধকারের মধ্যে এক জায়গায় আলো ঝলমল করছে। আমি একটু ভয় পেলাম যে কি নাকি আছে ওখানে। তবুও ভয় ভয় আমি এগিয়ে গিয়ে দেখলাম এক টুকরো চাঁদ মাটিতে শুয়ে খেলা করছে, আর ওই আলোটা তোর গায়ের ঘাড়ের চিহ্নটা থেকে আসছে। আমি তাড়াতাড়ি তোকে কোলে নিয়ে আশেপাশে দেখলাম কেউ আছে কিনা। এত সুন্দর একটা বাচ্চা মেয়েকে এখানে কে রেখে গেল? আমি ডাক দিলাম, কেউ আছেন এখানে? এটা কার বাচ্চা? এভাবে ফেলে রেখেছেন, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তা আমি বাধ্য হয়ে তোকে নিয়ে ওই আশ্রমে চলে এলাম। তারপর কি হলো? মামনি আমাকে খুঁজে পেল কিভাবে? তখন মামনি বলল, আমি বলছি। আমি রোজ রাতে স্বপ্নে দেখতাম যে আমাদের দেশে আসার দরকার, এখানে অনেক খারাপ কিছু হচ্ছে। তারপর যখন তোর 3 বছর বয়স আমরা এখানে আসলাম আর এই আশ্রমে এসে তোকে দেখতে পেলাম। তোকে দেখে কেমন আপন আপন লাগছিল। তখনই তোর ঘাড়ের উপর চিহ্নটা আমি দেখতে পেলাম আর দৌড়ে গিয়ে তোকে কোলে নিয়ে কান্না করে দিলাম। তখন ওখানে আশ্রমের যে প্রধান উনি আসলেন, সাথে তোর আম্মু। আমি তাদের কাছে তোকে নিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু তারা এভাবে কোনো বাচ্চাকে কারো কাছে দিতে পারে না, তাই আমি তোকে নিতে পারিনি। পরে আমি তোর আম্মুর কাছে সব কিছু খুলে বলি আর উনি জানায় যে কিভাবে তোকে খুঁজে পেয়েছিল। যেহেতু আমি তোকে নিজের সাথে নিয়ে যেতে পারবো না, তাই তোর সকল দায়িত্ব আমি নিলাম, সাথে আশ্রমের অর্ধেক দায়িত্ব। আমি অপেক্ষা করতে লাগলাম কবে তোর 18 বছর পূর্ণ হবে আর তুই আমাদের কাছে আসতে পারবি। আমি ওখানে সব সময় নজর রাখতাম যেন কেউ তোর কোনো ক্ষতি করতে না পারে, আর তোর আম্মুকে আমি বলি যে ওর ঘাড়ের চিহ্নটা যেন কেউ কখনো দেখতে না পায়। আমার কথা মতো উনি তোর খেয়াল রেখেছে সব সময়। তাহলে নীলু, ওকেও তো আমার মতো আগলে রাখা হয়েছে, যেমনটা আশ্রমের অন্য ছেলে মেয়েদের রাখা হতো না। নীলু উৎসুক হয়ে তাকিয়ে রইল। হিয়া একবার নীলুর দিকে আর একবার আশ্রমের সেবিকার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এবার সত্যিটা বলে দিন ম্যাডাম, ও
ওদের থেকে আর লুকিয়ে কি লাভ? আরও বলল, আর কি সত্যি বাকি জানার আছে? হিমেল তখন বলল, নীলু আর কেউ নয় আরু, ও আমাদেরই মেয়ে। এটা শুনে আরোহী, নীলুফা, রাইসা, রায়হান আর হিমাদ্রি ভীষণ অবাক হলো। আরিয়ান অবাক হয়নি, কারণ এটা জানে। হিয়া নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। নীলু কান্না করে দিয়েছে। কান্না করতে করতে বলল, তাহলে আমাকে আশ্রমে অনাথের মতো কেন বড় হতে হলো, যখন আমার 2 ভাই বোন আমার বাবা মায়ের কাছ থেকে বড় হয়েছে? আমার কি দোষ ছিল? তোর কোনো দোষ ছিল না রে মা। যখন আমি আরুকে নিজের সাথে নিতে পারিনি, তখন ওকে একা ছাড়তে আমার মন সায় দেয়নি। তাই নিজের বুকে পাথর চেপে তোকে ওখানে রেখে আসি, যেন তুই আরুর কাছাকাছি থাকতে পারিস, ও যেন একা না হয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিস, তোকে আমাদের থেকে দূরে রেখে কষ্ট দেওয়ার জন্য। আরও কি বলবে বুঝতে পারছে না। একের পর এক সত্য ওর সামনে চলে আসছে, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নীলু এবার কান্না থামিয়ে ধীরে ধীরে ওর মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো। এটা আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। শেষ পর্যন্ত আমি যে অনাথ নই, আমারও বাবা মা ভাই বোন সবাই আছে, এতে আমি খুশি। আরিয়ান বলল, এখন তো সবকিছু পরিষ্কার, তাহলে আমাদের এটা নিয়ে ভাবা উচিত, কিভাবে জুসিকাকে খুঁজে পাওয়া যাবে আর ওকে শেষ করতে হবে। হ্যাঁ, আমি সবকিছুর জন্য প্রস্তুত। যদি আমার বাবা মা বেঁচে থাকে তাহলে তাদের খুঁজে বের করব। তার আগে ওই শয়তানের শেষ আমার হাতে হবে। আমি লুসিয়াকে ফিরে আসতে দেব না। মামনি, তুমি বলো আমাদের কি করতে হবে? এবার আয়শা, রায়হান, নীলু, হিমাদ্রি আর আরিয়ান ও আরুর সাথে বলে কথা বলল, আমরা সবাই মিলে লড়াই করে শয়তানের রাজত্ব শেষ করার জন্য প্রস্তুত। এদিকে আমরা দেখতে পাই একটা ঘরের মধ্যে পাশাপাশি দুজনকে শুয়ে রাখা হয়েছে। একজন লোক আর একজন মহিলা অন্ধকার হওয়ায় তাদের মুখ স্পষ্ট নয়। সেখানে জুসিকা আরুর সাথে লোকটা ওখানে এসে আলো জ্বালিয়ে দিল। তারপর তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার প্রিয় খালামণি, কত শান্তিতে ঘুমিয়ে আছো। যদি তুমি আমার মায়ের সাথে ওরকম না করতে, তাহলে আজ তোমার সাথে এমনটা হতো না। দুনিয়ার সবার কাছে তোমার জন্য দুজন মৃত, কিন্তু আমি তো জানি তোমরা জীবিত। তোমাদের আগেই মেরে ফেললে কিভাবে হবে বলো তো? তোমার মেয়ে আরোহী, ওকেও তো দরকার। তোমাদের 3 জনকে একসাথে বলি দিয়ে তারপর 3 জনের রক্ত একসাথে আমার মায়ের শরীরে ঢেলে দিতে হবে। তবে আমার মা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরবে। তখন আমরা পৃথিবীর ওপর রাজত্ব করব। আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ না। ওরা ভাবছে তোমরা মরে গেছো, কিন্তু তোমরা বেঁচে আছো। আর যখন জানতে পারবে তোমরা বেঁচে আছো, তখন তোমরা মারা যাবে। কি অদ্ভুত, তাই না? এই কথা বলেই জুসিকা হাসতে শুরু করলো। শুয়ে থাকা দুজন আর কেউ নয়, রুহানি আর রুদ্র। ওরা সবকিছু শুনতে আর বুঝতেও পারছে, শুধু নড়তে পারছে না, কারণ জুসিকা মায়া শক্তি দিয়ে ওদেরকে বন্দি করে রেখেছে। আমি জানি তোমরা সব বুঝতে পারছো, কিন্তু আফসোস কিছুই করতে পারবে না। আমি আরুকে খুঁজে পেয়েছি। এবার ওকে এখানে আনার সময় হয়ে গেছে। দেখো এবার আমি কি করি। আধার কেটে এক নতুন দিনের আলো ফুটে উঠেছে। সে সাথে আরোহীর জীবনের নতুন অধ্যায় শুরু এখান থেকে। ও শুধু একা না, ওর পাশে আছে ওর পুরো পরিবার। সবার উদ্দেশ্যে শয়তানের ধ্বংস আর ভালো জয়। আরোহী সকাল সকাল উঠে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। সকালে সূর্য ওঠা দেখে ওর ভীষণ ভালো লাগে, আর তাই একা একা ছাদে এসেছে। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ গলা খাকারি দিয়ে বলল, এখানে একা একা কি করছেন ম্যাডাম? আরোহী পেছনে ফিরে দেখলো আরিয়ান বুকে হাত গুজে ওর দিকে তাকিয়ে আছে। আরোহী কিছু না বলে আবার আকাশের দিকে তাকালো। আরিয়ান এগিয়ে গিয়ে বলল, এখানে যে একটা মানুষ আছে সেটা কি অন্য কেউ দেখতে পারছে না? আর এবারও কিছু বলল না। এই, তুমি কি বোবা হয়ে গেলে নাকি? সেদিন তো খুব পটর পটর করে কথা বলছিলে, আর এখন একদম মুখে তালা লাগিয়ে রেখেছ। নাকি আবার তুমি আরোহীর রূপে অন্য কেউ? কোনো ভূত পেতি নও তো? এবার আরও একটু বিরক্তি নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যাটা কি বলুন তো? এত সুন্দর একটা পরিবেশকে অসুন্দর করার তালে আছেন? এই তো মুখে কথা ফুটেছে। যাক বাবা, তুমি তাহলে আরোই, কোনো পেতনি নও। এই 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 আপনি যাবেন এখান থেকে? দিলেন তো এত সুন্দর একটা পরিবেশে 12টা বাজিয়ে। সে আরু নিজের বরকে কিভাবে তাড়িয়ে দেয় নাকি? আরও বলল, বর মানে কে বর? কার বর? কথাকার বর? আমি কেন? আমি তোমার বর, এই যে এখানে। তুমি শোনোনি আম্মু কি বলেছিল? তোমার আর আমার বিয়ে হবে, আর সেটা তোমার আম্মু আর আমার আম্মু ঠিক করে রেখেছেন। তুমি হওয়ার আগে, মানে তুমি আমার জন্মের আগে থেকেই বউ হও। আরও হাঁ করে তাকিয়ে আছে। অমন করে তাকিয়েও না, প্রেমে পড়ে যাবে। আরিয়ানের কথায় আরও চোখ নামিয়ে নিল।
আর বলল, আপনিই থাকুন এখানে, আমি গেলাম। আর উল্টো ঘুরে চলে আসতে নিলেই আরিয়ান ওর হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে নিল। তারপর বলল, তুমি জানো না আরু, আমি তোমাকে কতটা ভালোবাসি, আর এতগুলো বছর মিস করেছি তোমাকে। আমি ভেবেছিলাম আমার পুতুলটা আমার কাছ থেকে হারিয়ে গেছে, আর কখনো হয়তো ফিরে পাবো না। তারপর আম্মুর কাছে জানতে পারি তুমি বেঁচে আছো, তখন আমি ভীষণ খুশি হয়েছি। এরপর বাড়িতে এসে তোমাকে দেখে আমার খুশির কোনো সীমা ছিল না। তোমার কাছে যাই একবার আমার পুতুলকে দেখব বলে, কিন্তু তুমি কি করলে? আমাকে চোর বানিয়ে দিলে। বাচ্চাদের মতো মুখ করে এই কথাটা বলল। এতক্ষণ আরও এক নজরে তাকিয়ে আরিয়ানের কথাগুলো শুনছিল। শেষের কথা শুনে একটু লজ্জা পেয়ে বলল, আমি কি জানতাম নাকি আপনি মামুনির ছেলে? আর তখন আপনি তো বলতে পারতেন, কিন্তু বলেননি। আমার কি দোষ? না না, আমার বউয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আরও লজ্জা পেয়ে মুখ নিচু করে রেখেছে। তখনই পেছন থেকে নীলু আর হিমাদ্রি চলে এসে বলল, তোমাদের প্রেম করা যদি শেষ হয়ে থাকে তাহলে নিচে চলো, আম্মু ডাকছে। বলেই দুজন হাসতে শুরু করলো। আরও তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়ে নিচে চলে আসলো। আরিয়ান ওদের দুজনকে বলল, তোরা দুজনে আসার সময় পেলি না? আর হিমাদ্রি বলল, ভাইয়া, প্রেম করার আর সময় পাবে, বিয়েটা হোক, তখন আর কেউ বিরক্ত করবে না। এখন আম্মু ডাকছে, নিচে চলো। তারপর ওরা তিনজন নিচে আসলো। সবাই একসাথে সকালে নাস্তা করে নিল। তারপর আরও আর নীলু কলেজের জন্য বেরিয়ে পড়ল। 2 দিন কলেজে যাওয়া হয়নি, তাই আজকে ওরা তাড়াতাড়ি চলে আসলো। কলেজে এসেই রাইসার সাথে দেখা হয়ে গেল। তিনজন মিলে অনেক গল্প করলো। রাইসাও এখন ওদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেছে, তাই রাইসা ওদের থেকে বিদায় নিয়ে নিজের ক্লাসে চলে গেল, আর আরোহী নীলুফা নিজেদের ক্লাসে। এলিজা ম্যাম ক্লাসে প্রবেশ করলো, সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে ম্যামকে সালাম দিল। ম্যাম সবাইকে বসতে বলে আরোহীকে বলল, আরোহী, তুমি আর নীলুফাই 2 দিন কলেজে আসোনি কেন? ইম্পর্টেন্ট কিছু ক্লাস ছিল, সেগুলো তো মিস করে গেছো। আরোহী উঠে দাঁড়িয়ে বলল, সরি ম্যাম, আসলে এই 2 দিন একটু সমস্যায় ছিলাম, সেই জন্য আসতে পারিনি। আর এমনটা হবে না ম্যাম। ঠিক আছে, বসো। আর হ্যাঁ, তোমরা দুজন কলেজ ছুটির পর আমার সাথে দেখা করে যেও, নোটসগুলো দিয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। এরপর এলিজা ম্যাম ক্লাস নিতে শুরু করলেন। আরও আর নীলু মন দিয়ে ক্লাস শেষ করলো। ক্লাস শেষে ওরা দুজন ক্যান্টিনে আসলো। ওখানে আগে থেকে রাইসা বসে আছে। ওদের দুজনকে দেখে ডাক দিল। তিনজন হালকা পাতলা কিছু খেয়ে ওখান থেকে বেরিয়ে কলেজের পেছনের দিকে গেল। রাইসা বলল, ওদিকে পুকুর পাড় আছে, আর বসার জন্য অনেক সুন্দর জায়গা, ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকবো। পুকুর পাড়ে গিয়ে আরও ভীষণ খুশি হলো। শান দিয়ে বাঁধানো পুকুর পাড়, স্বচ্ছ পানি দেখেই পুকুরে নামতে ইচ্ছা হলো আরোহীর, কিন্তু এখন তো নামা যাবে না। তাই তিনজন মিলে পানিতে পা ডুবে বসে পড়ল। হঠাৎ আরও খেয়াল করলো পানিগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। নীলু, এটা কি হচ্ছে? পানি কালো হয়ে যাচ্ছে কিভাবে? বলেই তাড়াতাড়ি পা উঠিয়ে পাশে তাকিয়ে দেখলো নীলু আর রাইসা ওখানে নেই। আরও আশেপাশে তাকিয়ে দেখলো ওরা দুজন কোথাও নেই। এবার আরও ভয় পেয়ে ওদের দুজনকে ডাকতে শুরু করলো, কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। নীলু, কোথায় তুই? রাইসা, তোমরা কোথায় গেলে? দেখো, মজা করো না, সামনে এসো, আমার কিন্তু ভয় লাগছে। তখনই আরও ওখানে কারোর উপস্থিতি টের পেল। এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কে আছে এখানে? সামনে এসো, কি হচ্ছে এসব? নীলু আর রাইসা কোথায়? ওরা আছে ওদের জায়গা মতো, আর এখন অবধি ঠিক আছে, তবে বেশিক্ষণ থাকবে না। আমাদের শুধু তোকে আর ওই অস্ত্রটাই চাই, তাই আমাদের কথা শোন। আমাদের পথে বাধা সৃষ্টি না করে চুপচাপ চলে আয়, তাহলে ওদের বাঁচাতে পারবি, নয়তো ওরা শেষ। কি তুমি? সামনে এসো। ওদের দুজনকে কোথায় নিয়ে গেছো? আড়াল থেকে কেন ও কথা বলছো? নাকি ভয় পাচ্ছ আমাকে? ভয় পাবো আর তোকে? তুই তো সাধারণ একটা মানুষ মাত্র, আর আমি তোকে ভয় পাবো? তাহলে সামনে আসছো না কেন? কেন লুকিয়ে লুকিয়ে পেছন থেকে আমার বন্ধুদের নিয়ে গেছো? পারলে আমার মুখোমুখি হয়ে আমাকে নিয়ে যাও, ওদেরকে ছেড়ে দাও। এবার আরও দেখলো পুকুরের পানি একদম কালো কুচকুচে হয়ে গেছে, আর ওর মধ্য থেকে একটা অবয়ব বের হচ্ছে। ধীরে ধীরে সেটা দৃশ্যমান হলো। কালো পোশাক পরা, মুখ ঢাকা চোখগুলো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। কে তুমি? এবার সেটা পুকুর থেকে উঠে আরোর থেকে কিছুটা দূরে হাওয়ায় ভেসে আছে। আমি সে যাকে তুই শেষ করতে চাস, কিন্তু আফসোস তোরা আমার কিছুই করতে পারবি না। তোদের সবাইকে শেষ করব, আর আমার মাকে ফিরিয়ে আনবো, আর তারপর এই পুরো পৃথিবী হবে আমাদের গোলাম। আমি থাকতে কিছুতেই এটা হতে দেব না। আমার বন্ধুদের ছেড়ে দাও, আর আমার সাথে লড়াই করো। লড়াই করার এত শখ? জাগিয়ে তোর পুরো সেনাবাহিনী নিয়ে আয়। তোর জন্য এমন কিছু চমক অপেক্ষা করছে যা তোর ধারণার বাইরে।
পুরো প্রস্তুতি নিয়ে আয়। কোথায় আসতে হবে জানিস তো? ওহো, তুই কিভাবে জানবি? যা, তোর মামুনিকে গিয়ে বল যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে আসতে। এবার সব কিছু শেষ হবে। এটা বলে কিছু একটা আরুর দিকে ছুঁড়ে মারল, আর আরুর সাথে সাথে অজ্ঞান হয়ে ওখানে পড়ে রইল। তারপর আরুর দিকে তাকিয়ে বলল, তোকে চাইলে তো এখন আমি কিছুই করতে পারবো না, আর না তোকে নিয়ে যেতে পারবো। তোকে ছুতে গেলে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। তাড়াতাড়ি আয় আমার রাজ্যে, সেখানে হবে তোর আর আমার লড়াই। শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, আর আমি সেটাই করব। এবার সে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। আরু, আরু, কি হয়েছে? চোখ খোল তোর, আরু। আরোহী ধাপ করে চোখ খুলে বসে নীলু আর রাইসাকে ডাকতে লাগলো। হিয়া ওকে শান্ত হতে বলে জিজ্ঞাসা করলো, আরও কি হয়েছিল? তুই কলেজের পেছনে কেন গিয়েছিল? আর নীলু রাইসা ওরা কোথায়? আরও কান্না করতে করতে বলল, মামুনি, ওরা নীলু আর রাইসাকে নিয়ে গেছে। আমি কিছু করতে পারিনি। আমাকে ওদেরকে আনতে যেতে হবে। ওরা মেরে ফেলবে ওদের। আমি বাসায় আসলাম কিভাবে? আরু, আগে শান্ত হও। এভাবে কোনো কিছু করা সম্ভব নয়। আগে আমাদের বলো কি হয়েছিল। আর অ্যালিজা ম্যাম তোমাকে নিয়ে এসেছে। উনি কলেজের পেছনে কিছু শব্দ শুনে গিয়েছিল, তখন তোমাকে পড়ে থাকতে দেখে বাসায় নিয়ে আসেন। আরিয়ান বলল কথাগুলো। এবার আরও শান্ত হয়ে প্রথম থেকে সব কিছু বলল। সব শুনে হিয়া বলল, বুঝতে পেরেছি। ওরা জানে আরুকে নিয়ে যেতে পারবে না, তা এখন বুদ্ধি করে নীলু আর রাইসাকে নিয়ে গেছে। কিন্তু মামুনি, ওদের দুজনকে যদি ওরা মেরে ফেলে? না, ওদের ওরা কিছুই করবে না। আমরা যাব ওখানে। এবার সময় হয়েছে সব কিছু থেকে মুক্তি পাওয়া। কিন্তু মামুনি, কোথায় যেতে হবে? মায়ারাজ্য। মায়ারাজ্য? হ্যাঁ, মায়ারাজ্য। ওখান থেকে সব শুরু হয়েছে। এবার ওখানে সব শেষ হবে। এবার আর কেউ বাঁচতে পারবে না। মায়ারাজ্যে যাওয়ার জন্য সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নিল। রায়হানও চলে এসেছে ওদের সাথে যাওয়ার জন্য। অ্যালিজা ম্যামও সব শুনে ওদের সাথে যেতে চাইল। প্রথমে হিয়া রাজি হয়নি, পরে ওনার জোরাজোরিতে সবাই রাজি হয়ে গেল। হিয়া, হিমেল, আরোহী, আরিয়ান, হিমাদ্রি, রায়হান, অ্যালিজা সবাই প্রস্তুত যাওয়ার জন্য। হিমেল তার স্পেশাল কিছু অস্ত্র নিয়ে নিল যেগুলো কাজে লাগাতে পারে। কোনো বিপদ থেকে কোন দিকে দিয়ে আসে বলা যায় না। আরোহী নিজের রুমে নীলুর একটা ছবি নিয়ে বসে আছে। নীলু, আমার জন্য তুই এখন কত বিপদের মধ্যে পড়ে গেলি। তুই একদম চিন্তা করিস না, আমি আসছি তোকে উদ্ধার করতে। আমি থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দিব না। একটু অপেক্ষা কর নীলু, আমি আসছি। একদম ভয় পাবি না, কেমন? আরুর পেছনে আরিয়ান এসে দাঁড়িয়ে বলল, ওদের দুজনেই কিচ্ছু হবে না, তুমি মন খারাপ করো না, আমরা সবাই আছি তো। আরও চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, ছোট থেকে আমি আর নীলু একসাথে আসছি। কখনো আমরা একে অপরকে ছাড়া থাকিনি, কিন্তু দেখুন আজও আমার কাছে নেই। জানি না ও কেমন আছে। ওর সাথে ওরা না জানি কি কি করেছে। কিচ্ছু হবে না ওর। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ওখানে। তুমি কান্না করো না, এখন চলো, বেরোতে হবে। সবাই রেডি হয়ে গেছে। এরপর সবাই বাসা থেকে বেরিয়ে নিজেদের গাড়ি করেই বেরিয়ে পড়ল। যেহেতু যত দ্রুত সম্ভব যাওয়া লাগবে, তাই বাসে করে যাবে না। ওরা আর হিমেল ওই রাস্তা খুব ভালো করে চেনে, তাই গাড়ি নিয়ে যেতে ওদের কোনো অসুবিধা হবে না। অন্ধকার রাস্তায় ওদের গাড়ি ছুটে চলেছে। পাশ দিয়ে বড় বড় গাড়ি সহ সাই সাই করে সব চলে যাচ্ছে। রাতের পরিবেশ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে আরুর খুব ভালো লাগছে। ওরা সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ আরিয়ান জোরে গাড়ি ব্রেক কষল। সবাই আচমকা গাড়ি থেকে যাওয়ায় তার সামলাতে না পেরে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খেল। আরও সামনে বসেছিল আরিয়ান, এর পাশে ওর সামনে পড়ে যাওয়ায় আগে আরিয়ান হাত বাড়িয়ে আরুকে ধরে ফেলে যাতে আরু ব্যথা না পায়। হিমেল মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে আরিয়ান, এভাবে গাড়ি থামালে কেন? সবাই তো আঘাত পেয়েছে। আরিয়ান বলল, বাবা, গাড়ির সামনে কি হচ্ছিল? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের গিয়ে দেখা উচিত। না, এই রাতে এরকম নির্জন জায়গায় কোনো মানুষ থাকতে পারে না। এটা নিশ্চয়ই আমাদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হিয়া বলল। অ্যালিজা ম্যাম বলল, তো হতেও পারে তো, এটা বিপদে পড়েছে কেউ, আমাদের সাহায্য করা উচিত। একবার গিয়ে দেখা উচিত কারো বেশি আঘাত লেগেছে কিনা। এবার হিমেল বলল, আচ্ছা আমি দেখে আসছি, তোমরা ভেতরে থাকো। আরিয়ান বলল, না, তুমি একা যেও না, আমিও যাচ্ছি। রায়হান বলল, তোমরা থাকো, আমি দেখছি। তারপর রায়হান গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখলো কিছু একটা পড়ে আছে। উল্টো দিকে ঘুরেও ঘাবড়ে গিয়ে গাড়ির কাছে এসে বলল, আঙ্কেল, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় পড়ে আছে, আমাদের গিয়ে ওনাকে সাহায্য করা উচিত। এবার ওরা সবাই গাড়ি থেকে নেমে রাস্তায় আসলো যেখানে ওই বস্তুটা পড়ে আছে। ওখানে ওরা সবাই মিলে গিয়ে দেখার চেষ্টা করলো। রায়হান ধীরে ধীরে ওটাকে ঘোরানোর জন্য হাত বাড়ালেই সেটা ধাপ করে ওখান থেকে গায়েব হয়ে গেল।
রায়হান এক চিৎকার দিয়ে ওখান থেকে সরে দাঁড়ালো। এই ঘটনায় সবাই বেশ ঘাবড়ে গেল। হিমেল বলল, এটা ওদের একটা চাল, আমাদের ভয় দেখানোর জন্য। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি সবাই গাড়িতে ওঠো। সবাই দ্রুত গাড়িতে উঠে পড়ল। আরিয়ান গাড়ি স্টার্ট দিতেই হিমেল বলল, যাই হয়ে যাক, গাড়ি থামাবে না। ওরা বিভিন্নভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে। যেটা চোখের সামনে হবে সেটা বাস্তব নয়, ওদের মায়া। আরিয়ান জোরে গাড়ি টান দিল। রাস্তায় আরও অনেক সময় অনেক রকম বাধা আসলো, কিন্তু এবার ওরা আর গাড়ি থামালো না। এদিকে আমরা দেখি যেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল সেটা অদ্ভুতভাবে ওদের গাড়ির দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলল, বিপদ তো তোরা নিজেদের সাথে করে নিয়ে যাচ্ছিস, বলেই অদৃশ্য হয়ে গেল। অনেক বাধা বিপত্তির পর ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেল। সবাই এসে সেই জঙ্গলে দাঁড়িয়ে আছে। হিমেল গিয়ে সেই পুরনো মোটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে কিছু একটা পড়তে শুরু করলো। সাথে সাথে ওখানে মায়া রাজ্যে ঢোকার জন্য রাস্তা বেরিয়ে আসলো। আরও বলল, এই গাছের মধ্যে রাস্তা, এটা কিভাবে সম্ভব মামুনি? এটা মায়া রাজ্য, আরও সব কিছুই মায়া, তাই সব সম্ভব। চল রাজ্যে প্রবেশ করা যাক। এরপর ওরা সবাই মিলে ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে গেল। চারিদিকে শুনশান নীরবতা, মনে হচ্ছে এটা কোনো মৃত্যুপুরী। বড় বড় গাছগুলো দানবের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আরও চারিদিকে তাকিয়ে দেখছে এটা কোনো রাজ্য কিভাবে হতে পারে। এটা তো সাক্ষাৎ মৃত্যুপুরী মনে হচ্ছে। এত ভয়ানক জায়গা তো সিনেমাতেও দেখা যায় না। রায়হান বলল কথাটা। এলিজা ম্যাম বলল, সিনেমার চেয়েও বাস্তব অনেক ভয়ঙ্কর রায়হান, তাই কোনো কিছু বিশ্বাস বা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। ওনার কথাটা অদ্ভুত শোনা গেল। সেদিকে কেউ তেমন পাত্তা দিল না। ওরা ওদের গন্তব্যে যাওয়ার জন্য হাঁটছে। আমরা কোথায় যাচ্ছি মামুনি? কিভাবে খুঁজে পাবো তাদের? ওরা কোথায় আছে? কিছু তো বোঝা যাচ্ছে না। আমাদের ওই প্রাসাদে যেতে হবে, আরও ওখানে আছে ওরা, আমি নিশ্চিত। হিমেল বলল। আর কেউ কোনো কথা না বলে চুপচাপ হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা সেই প্রাসাদে পৌঁছে গেল। হঠাৎই সেখানে অনেকগুলো ছায়ামূর্তি এসে হাজির হলো। চারিদিক থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত চলে এলে তোমরা এই মৃত্যুপুরীতে। ভালোই হলো, সবাই একসাথে মরার জন্য চলে এসেছ। তোমরা আর বেঁচে ফিরতে পারবে না। আমি জুসিকা সবাইকে শেষ করে আমরার মাকে ফিরিয়ে আনবো বলেই হাসতে শুরু করলো। তোর এই আশা কোনোদিন পূর্ণ হবে না জুসিকা, তোর অবস্থাও তোর মায়ের মতো হবে। লোভ করা ভালো নয়, এটা তোর মা বোঝেনি, এখন তুইও বুঝছিস না, তাই নিজের করুণ পরিণতির জন্য প্রস্তুত হ। হিয়া বলল, তোরা ভাবলি কি করে আমার মায়ের মতো আমার অবস্থা হবে? আমি আমার মায়ের থেকেও 10 গুণ বেশি শক্তি অর্জন করেছি। আমাকে শেষ করা তোদের সাধ্য নেই। সেজন্য আড়ালে লুকিয়ে আমাদের উপর হামলা করছিস। সাহস থাকলে সামনে আয়, দেখি তুই কতটা শক্তিশালী। আসবো তো, এত অধৈর্য হলে কিভাবে? তোমাদের জন্য যে ভয়ানক চমক অপেক্ষা করছে সেটা দেখবে না? তারপর ছায়ামূর্তিগুলো ওদের সবাইকে একসাথে টেনে একটা কক্ষে নিয়ে ফেলে দিল। সবাই এমন আচমকা হামলায় নিজেদের সামলাতে না পেরে আঘাত পেল। এবার সবাই আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হিয়া বলল, এভাবে পেছন থেকে আঘাত করে ভীতুরা, পারলে সামনাসামনি লড়াই কর, ভীতু কোথাকার। আমাকে দেখার এত শখ, ঠিক আছে সামনে আসছি, তবে তার আগে পেছনে ফিরে দেখো সবাই। ওরা পেছনে সবাই তাকিয়ে দেখল নীল ও রাইসাকে বেঁধে রাখা হয়েছে। ওদের সামনে দাও দাও করে আগুন জ্বলছে। এটা দেখে আরও চিৎকার করে বলল, ওদের দুজনকে ছেড়ে দাও। তোমরা তো আমার সাথে শত্রুতা, তাহলে আমার সাথে লড়াই করো, ওদের ছেড়ে দাও। শত্রুতা তো আমার তোর সাথে, কিন্তু এরা সবাই তোর সাহায্যকারী, তার মানে ওরা আমার শত্রু। এখন থেকে তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না। এখন ভালোই ভালোই ওই অস্ত্রটা আমাকে দিয়ে দে। ওই অস্ত্র তো তুই কখনোই পাবি না, আর আমরা সেটা হতেও দেব না। এত কিছু দেখেও তোমাদের ভয় লাগছে না, তাই না? তাহলে দেখো এবার। হঠাৎ কালো ধোঁয়া এসে ছেয়ে গেল ওখানে। কেউ কিছু দেখতে পাচ্ছে না, সব অন্ধকার লাগছে। ধীরে ধীরে অন্ধকার কেটে গেল। সবাই আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালো, আর যা দেখলো তাতে সবাই অবাকের চরম পর্যায়ে। ওখানে ওদের সামনে রুদ্রা রুহানিকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওদের দুজনকে এমনভাবে রাখা হয়েছে যেন কেউ ওদেরকে স্পর্শ করতে না পারে। একটা কাচের ভিতরে দুজনকে বন্দি করা, হাত বাঁধা অবস্থাতে। তাদের পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখ ঢাকা, তাই কেউ ঠিকমতো দেখতে পাচ্ছে না। হিয়া বলল, ইরা, রুদ্র ভাইয়া, তোমরা বেঁচে আছো? আরোহী একবার, হিয়া একবার ওদের দিকে তাকিয়ে বলল, আমার বাবা মা? হিয়া বলল, হ্যাঁ আরু, ওরা তোর বাবা আর মা। আরোহী ওদিকে এগিয়ে যেতে চাইলে পাশ থেকে সেই মেয়েটি বলল, এত তারা কিসের? এখনো তো অনেক কিছুই বাকি আছে, পেছনে দেখ। সবাই পেছনে ফিরে দেখলো রায়হান আর হিমাদ্রিকে ও বন্দি করে ফেলেছে ওরা।
এখন শুধু চারিদিকে কালো ছায়ামূর্তিগুলো ওদেরকে ঘিরে রেখেছে। একদিকে নীলু রাইসা, একদিকে রায়হান, হিমাদ্রি, অন্যদিকে আরুর বাবা মা এমন কাকে রেখে কাকে বাঁচাবে, কি করবে আর কিছুই বুঝতে পারছে না। এদিকে আরও দেখলো অ্যালিজা ম্যাম ওদের সাথে নেই। এটা দেখেও বলল, মামুনি ম্যাম কোথায়? হিমেল, আরিয়ান আর হিয়া তাকিয়ে দেখলো ওখানে অ্যালিজা নেই। আমাদের সাথেই তো ছিল, কোথায় গেল? কাকে খুঁজছো তোমরা? এবার সবাই তাকিয়ে দেখলো মুখ ঢাকা মেয়েটি নিজের মুখের কাপড়টা সরিয়ে ওদের দিকে তাকালো। ওর মুখে অদ্ভুত হাসি দেখে তো আমাকে খুঁজছো কিনা? অ্যালিজা ম্যাম? জুসিকা। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। অ্যালিজা ম্যামই তাহলে জুসিকা? কথাটা শুনে বিশ্বাস করতে পারছি না। তার মানে এতদিন আমাদের সাথে ভালো ব্যাপারটা শুধু আমাদের ক্ষতি করার উদ্দেশ্য ছিল? কি সব বাবা করছো তো? আমি জুসিকা, এটা জেনে আমি কি কি করিনি তোমাদেরকে একসাথে এখানে নিয়ে আসার জন্য? প্রথমে একজন গাধাকে পাঠিয়েছিলাম আরোহীকে আনতে, কিন্তু নিজেই মারা গেল আর আত্মা হয়েও কিছু করতে পারল না, উল্টো বন্দি হয়ে গেছে। তার মানে সে অ্যাক্সিডেন্টে করে মারা যাওয়া লোকটা জুসিকার লোক ছিল। সে আরোহীর কাছে পৌঁছানোর আগেই মারা গেছে। আর যখন আত্মীয় ওকে ভয় দেখানোর জন্য আর নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন আরোহীর সাথে থাকা ভালো শক্তিরা ওই আত্মাকে বন্দি করে ফেলেছে। এবার তোদের সবাইকে মেরে ফেলবো, তোর বাবা মা আর তোর রক্ত দিয়ে আমি আমার মাকে ফিরিয়ে আনবো বলে একটা অদ্ভুত আওয়াজ করলো। সাথে সাথেই ওখানে একটা কফিন নিয়ে জুসিকার সাথে থাকা লোকটা আর গুরু বাবা এসে জুসিকার পাশে দাঁড়িয়ে বলল, এখন সময় হয়েছে, আরোহীর কাছ থেকে ওই অস্ত্রটা আগে নিতে হবে। এই অস্ত্র দিয়েই আরোহী ওর আর বাবা মাকে মারতে হবে। তারপর ওদের রক্ত তোমার মায়ের শরীরে ঢেলে দিলেও আগের মতো স্বাভাবিক হবে এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। আরোহী চিৎকার করে বলল, তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো সত্যি হবে না, আমি হতে দেব না, বুঝতে পেরেছ? জুসিকা হাসতে হাসতে বলল, এইটুকু একটা মেয়ে, তুমি, তোমার সব প্রিয় মানুষগুলো আমার কাছে বন্দি, তবুও তোমার একটু ভয় লাগছে না? এত এত বড় বড় কথা বলো কিভাবে? না, ভয় লাগছে না। আমি সবাইকে উদ্ধার করব আর তোমাকেও শেষ করব। আর কি বললে? এইটুকু মেয়ে? এই ছোট্ট মেয়েটাকেই তুমি ভয় পাও? আমি জানি আমার কাছে যেই অস্ত্রটা আছে, এটা থাকা পর্যন্ত তুমি আমার কিচ্ছু করতে পারবে না। না হলে এতদিনও তুমি চুপচাপ বসে থাকতে না। জুসিকা গর্জে উঠল, এত বড় সাহস তোর? এক্ষুনি সব সাহস শেষ হয়ে যাবে, দাঁড়া তুই। এটা বলেই জুসিকা তার সৈন্যদলকে ইশারা করতেই ছায়ামূর্তিগুলো ঝাঁপিয়ে পড়ল সবার উপর। আর ওই চোখ বন্ধ করে ফেলল। আরিয়ান তার বাবার দিয়ে একটা বিশেষ অস্ত্র নিয়ে তৈরি হিয়াকে আর হিমেলও প্রস্তুত। ছায়ামূর্তিগুলো ওদের উপর হামলা করতে ওরাও তাদের সাথে লড়াই করতে শুরু করে দিল। আরোহীকে ওদের চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে জুসিকা ওর দিকে তাকিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করল। তারপর আরোহীকে ধরার জন্য এগিয়ে গেল। জুসিকা আরোহীকে ধরতে যাবে, সেই মুহূর্তে আরোহীর ঘাড়ের চিহ্নটা থেকে তীব্র আলো রোশনি বেরিয়ে সারা রুম আলোকিত হয়ে ফেলল। যে যেখানে ছিল সবাই সেখানে দাঁড়িয়ে গেল। এত বেশি আলো ছড়িয়ে পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। ধীরে ধীরে আলো কমে গিয়ে সবকিছু স্পষ্ট হলো। জুসিকা চোখ মেলে তাকিয়ে আগে আরোহীর দিকে তাকালো, একবার ওর দিকে তাকিয়ে চমকে পেছনে ফিরে তাকালো। গুরু বাবা আবার সেই লোকটাও বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আরোহীর দিকে। আরোহীর হাতে সে অস্ত্রটা, ওর চুলগুলো বাতাসে উঠছে, চোখগুলো লাল হয়ে গেছে, এক নজরে জুসিকার দিকে তাকিয়ে আছে। ওর পাশে হিয়া, হিমেল, আরিয়ান, নীলু, রায়হান, রাইসা, হিমাদ্রি সবাই দাঁড়িয়ে আছে। ওই অস্ত্র থেকে আলোর রোশনি বেরিয়ে সবাইকে জুসিকার মায়া থেকে বের করে এনেছে। দেখ আরোহী, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই তোর। বাবা মা আমার কাছে বন্দি, ওই অস্ত্র আমার হাতে তুলে দে, নয়তো এখনই তাদেরকে আমি মেরে ফেলবো। আরোহী অদ্ভুতভাবে হেসে বলল, তোর দখলে আমার বাবা মা আছে কিনা সেটা একবার দেখে নে ভালো করে। এই কথা শুনে জুসিকা তাড়াতাড়ি ওদের দিকে তাকিয়ে বলল, না, এটা কিভাবে সম্ভব? ওই মায়াজাল থেকে বেরোনো অসম্ভব গুরু বাবা, এটা কিভাবে হলো? আপনারা দুজন তো ওখানেই ছিলেন। গুরু বাবা বলল, ওই আলোর জন্য কিছু দেখতে পায়নি ওরা, এই সুযোগ নিয়েছে, আর সময় নষ্ট করা যাবে না, ওদেরকে এখনই শেষ করে দাও জুসিকা। এবার জুসিকা আরো ভয়ঙ্কর হয়ে উঠল, আমি আমার কথা রাখবো, তোদের কাউকে এখান থেকে যেতে দেব না। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব আর তোদের রক্ত দিয়ে তাকে পুনরায় জীবিত করব। এখনো তোমাদের জেদ শেষ হলো না জুসিকা? নিজের মায়ের মতো ভুল করো না। সে ভুল করেছিল, শাস্তি পেয়েছে, এখন তুমিও ভালো হয়ে যাও আর লুসিয়াকে ফিরিয়ে আনার কথা ভুলে যাও। আমরা তোমাকে কিছু করব না, চলে যাও এখান থেকে। সবার পেছন থেকে রোহানি বলল কথাগুলো। আরোহী এবার ওর বাবা মার দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। জুসিকা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমি পালিয়ে যাব? এটা তোদের ভুল ধারণা।
দেখ আমি কি করি। বলেই হাত বাড়িয়ে চোখ বন্ধ করে কিছু একটা পড়তে শুরু করলো। সাথে সাথে ওর হাতে একটা ভয়ানক অস্ত্র চলে আসলো। সে অস্ত্র নিয়ে আরোহীর দিকে এগিয়ে গিয়ে ওর উপর হামলা করে দিল। আরিয়ান সামনে এসে ওকে আটকাতে চেষ্টা করলো, কিন্তু জুসিকার শক্তির কাছে ও পেরে উঠল না। এক ঝটকে ওকে দূরে ফেলে দিল। আরোহী এটা দেখে রেগে গেল আর ওর নিজেও প্রস্তুত জুসিকার সাথে লড়াই করতে। শুরু হলো তুমুল যুদ্ধ। চারিদিক কেঁপে উঠেছে। ওদের দুজনের লড়াইতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ছায়ামূর্তিগুলো আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু জুসিকা, ওর গুরু বাবা আর সেই লোকটা আছে। সবাই দাঁড়িয়ে ওদের লড়াই দেখে যাচ্ছে। দুজনের লড়াইয়ের প্রভাব সবার উপরে গিয়েও পড়েছে। এক পর্যায়ে জুসিকা আরোহীকে ছুঁড়ে ফেলে দিল। আরোহী গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। জুসিকা ভয়ঙ্কর হাসিতে বলল, এবার তোদের সবাইকে শেষ করব, কেউ বাঁচতে পারবি না। আরোহী পড়ে গিয়ে প্রচুর ব্যথা পেয়েছে আর উঠতে পারছে না। এদিকে জুসিকা ওর পরিবারের দিকে এগিয়ে যাচ্ছে ওদের মারার জন্য। আরোহী ভাবতে লাগলো জুসিকাকে কিভাবে শেষ করা যাবে। ওকে তো কোনোভাবেই মারা যাচ্ছে না, আঘাত করলে আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। এদিকে জুসিকা সবার দিকে এগিয়ে গেল। ওরা ওকে আটকানোর চেষ্টা করেও পারল না। সবাইকে ছুঁড়ে ফেলে দিল। এক একজন এক এক দিকে গিয়ে পড়ল। জুসিকা এবার রুহানি আর রুদ্রের দিকে তাকিয়ে বলল, সময় শেষ খালামুনি, তোমাকে তো মরতেই হবে। তুমি আমার সামনে আমার মাকে মেরেছিলে, এবার আমি আমার মায়ের সামনে তোমাকে মারব। একটা জোরে চিৎকার দিয়ে অস্ত্র তুলে রুহানিকে আঘাত করতে যাবে, সেই মুহূর্তে আরোহী চিৎকার করে বলল, সময় তো তোর শেষ জুসিকা। জুসিকা পেছনে ফিরে বলল, না এটা করিস না আরোহী, ভুলেও করিও না, করিস না, দাঁড়িয়ে যে ওখানে। আরোহী ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওর হাতের অস্ত্র দিয়ে লুসিয়ার শরীরের উপর আঘাত করল। সাথে সাথে জুসিকা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল আর ছটফট করতে লাগলো। আরোহী একের পর এক আঘাত করছে আর জুসিকা চিৎকার করছে। এক পর্যায়ে লুসিয়ার শরীরে ধীরে ধীরে বাতাসের সাথে মিলে গেল আর জুসিকা শেষ হয়ে গেল। জুসিকার সাথে গুরু বাবা আর সেই লোকটাও শেষ হয়ে গেল। আরেকবার শয়তানের ধ্বংস হলো আর ভালো জয় হলো। আরোহী মাটিতে বসে পড়ল। রুদ্র আর রুহানি দৌড়ে গিয়ে আরোহীকে জড়িয়ে ধরে বসে পড়ল। আরো মা, আমাদের ক্ষমা করে দিস, আমাদের জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে আর এই শয়তানের সামনাসামনি হতে হয়েছে। আরোহী ওর মা বাবাকে পেয়ে কান্না করে দিল। যেটা হয়েছে ভালোই হয়েছে মা, শেষ পর্যন্ত আমি অনাথ নই, আমি তোমাদের ফিরে পেয়েছি, এটাই অনেক। হিয়া, হিমেল, নীলু, আরিয়ান, হিমাদ্রি, রায়হান, রাইসা সবাই একসাথে বলল, যা হয়েছে ভালো হয়েছে, সব ভালো যার শেষ ভালো তার। শয়তান শেষ হয়েছে, এবার আমরাও সবাই ভালো থাকবো। চলো আমরা এবার বাড়ি ফিরে যাই, এখানে একদম ভালো লাগছে না। তারপর সবাই মায়ারাজ্য থেকে বেরিয়ে নিজেদের বাসায় ফিরে গেল। সেই অস্ত্রটাও মায়ারাজ্যে নষ্ট করে দিয়েছে। ওরা আজ থেকে না থাকবে এই অস্ত্র, না থাকবে কোনো শয়তান, আর না থাকবে মায়ারাজ্য। সবকিছু ওখানে শেষ করে দিয়েছে ওরা। মায়ারাজ্য নামে কোনো জায়গা আছে আর এটা কেউ কখনো জানবে না। 3 দিন পর, আচ্ছা আম্মু, তোমাদের সাথে তো আমিও ছিলাম, তাহলে সেদিন ওরা আমাকে কেন নিয়ে যায়নি? আরিয়া ওর মায়ের কোলে থেকে শুয়ে কথাটা বলল। বাসার সবাই বসার ঘরে সোফায় বসে আছে, সবাই এটা জানতে আগ্রহী। রুহানি আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেদিন যখন আমরা ওই রাস্তায় পৌঁছে যাই তখন তো নানার আত্মা আমাদের কাছে আসে। আমি বাবাকে দেখে কান্না করে বলি, বাবা তুমি এখানে কিভাবে এলে? তখন তো নানা আমাকে বলে, তোকে রক্ষা করতে আসতে বাধ্য হয়েছে, সামনে আমাদের জন্য ওই বিপদ অপেক্ষা করছে। তখন আমাদের গাড়ির সামনে 10 বছরের ছোট্ট জুসিকা চলে আসে। আমরা তখন জানতাম না ও লুসিয়ার মেয়ে জুসিকা। বাবা যখন বলল আমাদের মারতে এসেছে, তখন আমি অবাক হই, কারণ তুই ছোট, তোর কোনো বিপদ আমি হতে দিতে পারি না। তখন তো নানা আমার কাছ থেকে তোকে নিয়ে বলল আমি ওকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাব, কিন্তু তোমাদের ওর সামনাসামনি হতে হবে। আমি কিছু না ভেবেই বলি, তুই আরও কি নিয়ে যাও বাবা, আমি ওর কোনো ক্ষতি হতে দিব না, দরকার আমি নিজে মরে যাব। তারপর তো নানা তোকে নিয়ে ওখান থেকে উধাও হয়ে যায়। আমরা বাইরে বেরিয়ে আসলে জুসিকা তোকে খুঁজতে থাকে, কারণ ও জানতে পেরেছিল আমাদের 3 জনকে একসাথে মেরে ওই রক্ত দিয়ে ওর বাবা মাকে ফিরে আনা সম্ভব। যখন তোকেও পেল না, ভীষণ রেগে যায় আর আমাদের ওপর মায়া শক্তি ব্যবহার করে আমরা তখন কিচ্ছু করিনি, ইচ্ছে করে ও আমাদের ওখান থেকে নিয়ে চলে যায় আর গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে খাদে ফেলে দেয়, যেন সবাই জানে আমরা মারা গেছি। সব শুনে সবাই চুপ করে আছে, কারোর মুখে কোনো কথা নেই। হিয়া বলল, এসব কথা বাদ দাও, এখন তো সব ঠিক হয়ে গেছে আর আমরা সবাই আগের মতো একসঙ্গে আছি,
তাহলে শুধু শুধু ওসব ভেবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। সব কিছু দুঃস্বপ্ন ভেবে আমরা এগিয়ে যাই। একদম ঠিক। এখন একটা খুশির আমেজ তৈরি করা দরকার। হিমেল বলল কথাটা। রনি বলল, কিভাবে? আরিয়ান আর আরুর বিয়ে দিয়ে এখন তো সব ঠিকঠাক হলো, তাহলে আমাদের দেওয়া কথাটা রাখি। রুদ্র বলল, হ্যাঁ, তাহলে দিন ঠিক করা হোক। আরোহী এই কথা শুনে লজ্জা পেয়ে ওখান থেকে উঠে চলে গেল। ওর সাথে নীলু আর হিমাদ্রিও চলে গেল। 7 দিন পর আজকে আরিয়ান আর আরোহীর বিয়ে, সাথে আরও একটা বিয়ে হচ্ছে, সেটা রায়হান আর নীলুফার। সেদিন রায়হানও জানায় নীলুফাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তারপর রায়হানের বাবা মাও আসেন আর বিয়ের দিন ঠিক করে যান। আর নীলুফা আরোহী পাশাপাশি বসে আছে, তাদের অপর পাশে আরিয়ান আর রায়হান বসা। বিয়ে ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে। কি রে আরু, বলেছিলাম না আমরা একদিন বিয়ে করব, দেখ আমার কথাটা মিলে গেল। তবে একটা কথা মিলল না বলেই মন খারাপ করলো। আরো বলল, কোনটা? ওই যে আমরা দুজন একজনকে বিয়ে করবো, এটা তো হলো না, তুই আমার ভাবি হয়ে গেলি। আরো ভুরুকুচকে তাকিয়ে নীলুর মাথায় আস্তে করে একটা টাপলি মেরে বলল, তুই আর ভালো হলি না পেঁচি কোথাকার। এই, আমাকে একদম পেঁচি বলবি না, কাঠবিড়ালি কোথাকার। এবার দুজনেই হাসতে শুরু করলো। এভাবেই কেটে যাক ওদের জীবন, আমরা এবার বিদায় নিই। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।